দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? বলো পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে নাও। কার মাইক্রোফোন অন আছে? কার মাইক্রোফোন অন হয়ে গেছে? অফ কর। আচ্ছা বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো আগের দিন পড়াশোনায়। দেখছো দিনের পড়া দিনে দেখছো তো নাকি? আর আজকে 10 নম্বর লেকচার তো? হ্যাঁ স্যার। দেখো তো আজকে আমরা কি কি জিনিস আলোচনা করব। আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন। সেখান দিয়ে আমাদের সেটা দিয়ে আমরা আলোচনা করছিলাম। আইডিয়াল বাইনারি সলিউশন নিয়ে কথাবার্তা আমাদের হচ্ছিল। আচ্ছা আগের দিনে মূলত আমি যে জিনিসগুলোকে করেছিলাম সেটা হচ্ছে তোমার ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রামস, এগুলো আলোচনা করা হয়েছে। বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন। হ্যাঁ, এই দুটো জিনিস মূলত আমাদের আলোচনা করা হয়েছে এবং এই আলোচনাগুলোকে করতে গিয়ে আমরা রিভার রুল বুঝেছি। হ্যাঁ, এবং কিছু কিছু টার্ম যা শিখেছি, টাই লাইন, আইসোপ্লেট, লিকুইদাস লাইন, ভেপরাস লাইন এক্সেট্রা, এইগুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে মূলত আমরা এই জিনিসগুলো আগের দিন আলোচনা করেছি। হ্যাঁ, কর্নওয়ালার রুলস এটা বলেছিলাম, কিন্তু কর্নওয়ালার রুলস আজকে আরো বেটার হইতে বলা যাবে আর কি। ডুয়ে মার্কেলিস ইকুয়েশন সেখান থেকে কর্নওয়ালার রুলস, এটা আমাদের একটা বলার ভালো জায়গা থাকবে। এটা আচ্ছা, এবার আজকে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, যেটা মানে আজকে যে জিনিস আমি আলোচনা করতে চাইছি আর কি। তাতে তুমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এই যে প্রিন্সিপালটা, সেইটা একটুখানি বুঝতে হবে। তার টেকনিকগুলো তোমাকে পড়তে হবে, সেটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে শেখানো হয়। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যেটা প্রিন্সিপাল, যেটা এটাকে বুঝতে হবে। তারপরে আমি যেটা চলে আসবো সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো চেঞ্জ ফর আইডিয়াল সলিউশনের জন্য, সেটা আমি দেখবো আর কি। তাহলে নেক্সট যেটা করবো, ওই চেঞ্জ ইন থার্মোডাইনামিক প্রপার্টিজ ডিউ টু আইডিয়াল মিক্সিং তার মানে তুমি ডেল্টা এস মিক্সিং, ডেল্টা জি মিক্সিং, ডেল্টা এইচ মিক্সিং, ডেল্টা ভি মিক্সিং, এগুলো
এক্সেট্রা। ঠিক আছে, এইগুলো নিয়ে একটু আলোচনা করবো। তারপর আমি চলে যাব ডুয়ে মার্কুরি সিচুয়েশন এবং সেখান থেকে কর্নওয়ালিস রুল। এই পর্যন্ত আমাদের আজকে অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা, এই পুরো জিনিসগুলো তুমি আইডিয়াল বাইনারি সলিউশনের জন্য বলতে পারো। তবে ডুয়ে মার্কুরি ইকুয়েশন এবং কর্নওয়ালিস রুলস এই ইকুয়েশনগুলো যে সত্যি সত্যি মানে এটা যে কোনো সলিউশন মানে মানে আইডিয়াল সলিউশন হতে পারে বা নন আইডিয়াল সলিউশন যেটা ডেভিয়েটেড হয়ে গেছে ফ্রম আইডিয়াল দিয়ে সেটা পজিটিভ ডেভিয়েশন হতে পারে, নেগেটিভ ডেভিয়েশন হতে পারে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তুমি ডুয়ে মার্কুরি ইকুয়েশন বা কর্নওয়ালিস রুলস এগুলোকে কাজে লাগাতে পারবে। এক্ষেত্রে শুধু একটাই অ্যাজাম্পশনস থাকে, সেটা হচ্ছে ভেপারটা তোমার আইডিয়ালি বিহেভ করছে, সেটুকু জায়গায় ধরে নিতে হয় আর কি। এটা আমি করব। আর যদি সময় পারমিট করে আর কি, তাহলে আমি নন আইডিয়াল সলিউশন, তার ক্ষেত্রে ভেপার প্রেসার কম্পোজিশন ডায়াগ্রাম কেমন, বয়লিং পয়েন্ট কম্পোজিশন ডায়াগ্রাম কেমন, সেখান থেকে অ্যাজিওট্রপের যে কনসেপ্টটা সেগুলোকে দেখার ব্যাপার আছে। এবং শেষে আমাদের একটা হেনরিস ল এটাকে নিয়ে বলা আর কি। তো আমি যেটা ভেবে দেখছি যে এইটুকু করতে গিয়ে মোটামুটিভাবে আমাদের সময়টা চলে যাবে, এখানে পরের পার্টটা আর বললাম না। আইডিয়ালি বাইনারি সলিউশন 3টে ক্লাসে পড়াই ভালো, 2টো ক্লাসে হলে বড্ড চাপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আমাদের শুরু করা যায়। দেখো, যখন তুমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা বলছো, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সেটা দু রকমের হতে পারে। আচ্ছা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যাপারটা বেসিক্যালি কি না, তোমার ধরো দুটো লিকুইডের মিক্সচার আছে, মানে বাইনারি সলিউশন আর কি, এটা আছে। এবার তুমি তাদেরকে বয়েল করছো, মানে বয়েলটা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে। এক্সটার্নাল প্রেশারকে কমিয়ে দিয়ে বয়েল করা যেতে পারে, অথবা টেম্পারেচার বাড়িয়ে দিয়ে বয়েল করা যেতে পারে। যাকে তুমি আলটিমেট তাকে ভেপোরাইজ করছো। এবারে যদি যে দুটো লিকুইডের মিক্সচার তুমি কনসিডার করেছিলে তাদের বয়েলিং পয়েন্ট বা ভোলাটিলিটি ডিফারেন্স থাকে, তাহলে যে ভেপারটা তৈরি হবে তার কম্পোজিশন আর যে সলিউশনটা বা লিকুইডটা ছিল তার কম্পোজিশন দুটো আলাদা। কর্নওয়ালিস রুল থেকে আমি বলেছিলাম যে ভেপার ফেজটা হচ্ছে সেই কম্পোনেন্ট দিয়ে রিচার হবে যে কম্পোনেন্টটা মোর ভোলাটাইল বা যার বয়েলিং পয়েন্টটা কম। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি হচ্ছে যে সলিউশনে যদি এ আর বি দুটো লিকুইড তার 50-50 মিক্সচার থাকে, তার মোল পার্সেন্টেজ যদি 50% হয়, ভেপারে কিন্তু যে বেশি ভোলাটাইল সে বেশি থাকবে। ধরো যদি এ বেশি ভোলাটাইল হয়, অর্থাৎ এ হয়তো 60%, বি হয়তো 40% রইল। বা তুমি যদি স্টার্টিং সলিউশনটা ওই এ আর বি এর রেশিওটা হচ্ছে 60-40 তুমি নিতে, যখন ভেপারে গেল তখন দেখা গেল এ 70 হয়ে গেছে, বি হচ্ছে 30 হয়ে গেছে। এইরকম ভাবে কাজটাকে তুমি বারবার যদি করো, তাহলে আলটিমেটলি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে যেটা ভেপোরাইজ হয়ে গেল সেইটাকে তুমি কালেক্ট করে আবার যদি কনডেন্স করতে, অর্থাৎ নতুন যে লিকুইডটা তৈরি হতো, অর্থাৎ মানে ডিস্টিলড হয়ে যাওয়ার পরে যেটা তৈরি হলো আর কি, সেখানে মোর ভোলাটাইল সাবস্টেন্সটা থাকবে আর রেসিডিউ হিসেবে লিকুইড ফেজে পড়ে থাকবে হচ্ছে লেস ভোলাটাইল সাবস্টেন্সটা। হ্যাঁ, এইটা তাহলে এইভাবে তাদেরকে তুমি সেপারেট করছো। ডিস্টিলেশনটা হচ্ছে বেসিক্যালি একটা মানে একটা টেকনিক আর কি। হ্যাঁ, যে টেকনিকের সাহায্যে দুটো একটা লিকুইড মিক্সচার থেকে লিকুইডগুলোকে তুমি আলাদা করতে পারছো। তাহলে it is a simple technique by which one can separate different liquids from its solution. From their solution. From the solution. ঠিক আছে, it is a simple technique by which one can separate different liquid from the solution.
আচ্ছা, টেকনিকটা হচ্ছে যে তুমি ধরো এই একটা একটা সলিউশন নিয়েছিলে ইন লিকুইড ফেজ, লিকুইড এটা ছিল, সেখানে তুমি সামহাও তাকে বয়েল করছো, প্রেসার কমিয়ে বয়েল করা যেতে পারে, টেম্পারেচার বাড়িয়ে বয়েল করা যেতে পারে, করে তুমি যেটা চলে এটা ভেপোরাইজ করলে আর কি, এবার লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে গেলে, তাহলে এখানে ধরো সলিউশন ইউজুয়ালি তৈরি হচ্ছে সলিউশন ইন ভেপার ফেজ এইটা। তাহলে লিকুইড থেকে তুমি ভেপার ফেজে গেলে, কিন্তু এই যে যাচ্ছ সেটা পুরোটা একদম নিয়ে যাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে, মানে পুরোটাই যদি তুমি নিয়ে চলে গেছো তাহলে ভেপারের কম্পোজিশন, লিকুইডের যা কম্পোজিশন করলে ভেপারে তো একই কম্পোজিশনটা থাকবে। এইটা তোমার মানে সার্টেনলি ডান দিকে যাবে, কিন্তু এমন নয় যে সবটা চলে যাবে, কিছুটা তোমার রেখে দিতে হবে, অর্থাৎ মানে আমি কি বলবো, মানে এখানে তোমার এইটাকে এই দিকে অল্প কিছুটা থাকবে, এদিকে হয়তো ম্যাক্সিমামটা তোমার চলে গেল। এবার এইটাকে তুমি যখন কনডেন্স করবে, এটাকে কনডেন্স করো, কনডেন্স করে আবার তুমি সলিউশন ইন লিকুইড ফেজে এসো। এইটা মজাটা হচ্ছে ধরো এইখানে যে এইটা হচ্ছে তোমার, এইখানে যদি ধরো এক্সে হচ্ছে এর মোল ফ্র্যাকশন হয়, আর এক্স বি যদি বি এর মোল ফ্র্যাকশন হয়, এক্স বি যদি বি এর মোল ফ্র্যাকশন হয়, আর এখানে এর মোল ফ্র্যাকশন যদি এক্স এ প্রাইম হয়, আর বি এর মোল ফ্র্যাকশন যদি এক্স বি প্রাইম হয়, এই পার্টিকুলার কেসে এক্স এ বাই এক্স পি তার একটা স্পেসিফিক ভ্যালু আছে, একটা ফিক্স ভ্যালু তোমার ছিল, এইখানে যে নতুন এক্স এ প্রাইম বাই এক্স বি প্রাইম তৈরি হলো, সেইটা গ্রেটার দেন এক্স এ বাই এক্স বিটা হবে। এটা মানে যেখানে মানে এখানে হচ্ছে ধরে দিচ্ছি এই মোর ভোলাটাইল দেন বি, যদি এ যদি মোর ভোলাটাইল দেন বি হয়, তাহলে দেখো ভেপোরাইজ হওয়ার পরে ভেপারটা যখন কালেক্ট করে লিকুইডটা তুমি তৈরি করলে, সেটা মোর ভোলাটাইল যেটা সেটা বেশি আছে, সেখানে এক্স এ প্রাইম বাই এক্স বি প্রাইম এই রেশিওটা এক্স এ বাই এক্স বি থেকে বেশি আছে। এবারে এইটাকে কন্টিনিউ তুমি করবে, কন্টিনিউ করার পরে মানে মানে এই প্রসেসটা যদি তুমি কন্টিনিউ করো, ইফ দিস প্রসেস ইজ কন্টিনিউড, এই প্রসেসটা তুমি কন্টিনিউ করো, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে কন্টিনিউ, দেন আফটার সাম ফাইনাইট স্টেপস the distilled liquid, মানে যেটা ডিস্টিল হয়ে গেছে, distilled liquid contains only the more volatile liquid or and the mother solution contains only the less volatile liquid। বাইনারি সলিউশন তুমি কনসিডার করতে, তাহলে এই কাজটা যখন বারবার বারবার বারবার, মানে এটা এটা কি হলো বলো তো, এইটা তোমার এই যে সলিউশনের লিকুইড ফেজ তৈরি হলো, তবে এইটাকে নিয়ে তুমি আবার ডিস্টিল করবে, মানে এইটাকে আবার তুমি এখানে নিয়ে গেলে আবার এই কাজটাকে করছো, এই পার্টটা রিপিট করবে আর কি, মানে এইটা থেকে এইখানে মানে এই যে লিকুইডটা হলো, সেই লিকুইডটা তুমি নাও, নিয়ে আবার তুমি হচ্ছে তোমার ওই ভেপোরাইজ করো, ওই ভেপারটাকে কালেক্ট করো, তাহলে এই স্টেপটা কয়েকবার যখন তুমি করবে, একটা সময় পর দেখবে এটা মোর ভোলাটাইল ছাড়ছে, সেটা ডিস্টিলড হয়ে বাইরে চলে এসছে, আর যেটা লেস ভোলাটাইল সাবস্টেন্স আর কি, হ্যাঁ, সেটা তোমার ডেসিডিউট হিসেবে পড়ে আছে, মাদার লিকুইডের মধ্যে পড়ে আছে। তাহলে এই যে টেকনিকটা, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আচ্ছা, এবারে দেখো এই যে স্টেপটা, এই যে সলিউশনের লিকুইড ফেজ থেকে সলিউশনের ভেপার ফেজে তুমি নিয়ে যাচ্ছ, তারপরে তাকে বেসিক্যালি বয়েল করছো, তাহলে সেটা দু রকম ভাবে করা যেতে পারে, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে যে দ্য সলিউশন ইন
liquid phase can be converted into vapor phase either 1 নম্বর by lowering the external pressure। তুমি জানো যে এক্সটার্নাল প্রেসার কমালে কিন্তু সে সহজে বয়েল করে, মানে আসলে যেটা হয়, মানে খেয়াল করে দেখো, যখন আমরা ভেপার প্রেসার ডিফাইন করেছিলাম তখন বলেছিলাম যে টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেসার বাড়ে। এবার টেম্পারেচার বাড়াতে 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 যখন ভেপার প্রেসারটা এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে তখন বয়েল করে। তাহলে এবার দেখো, তাহলে এক্সটার্নাল প্রেসারটাই যদি আমি কমিয়ে রাখি, 1 অ্যাটমসফিয়ার বদলে 1/2 অ্যাটমসফিয়ার করে রাখি, অবভিয়াসলি আমাকে অত আর টেম্পারেচার বাড়াতে হবে না, তার আগেই ভেপার প্রেসারটা এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হয়ে যাবে, তখনই বয়েল করে যাবে। তার মানে বাই লোয়ারিং দ্য এক্সটার্নাল প্রেসার, এটা হতে পারে। আর 2 নম্বর হচ্ছে অর বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার বা ইনক্রিজিং দ্য টেম্পারেচার, টেম্পারেচারটাকে বাড়িয়ে দিও, সেটা হতে পারে বাই লোয়ারিং দ্য এক্সটার্নাল প্রেসার আর বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার, এই দুটো হতে পারে। তাই দুটোর ক্ষেত্রে দেখো, এই যে যখন আমি এক্সটার্নাল প্রেসারটাকে কনস্ট্যান্ট, মানে এক্সটার্নাল প্রেসারটাকে কমাচ্ছ, তখন তুমি কিপিং টেম্পারেচার অ্যাজ কনস্ট্যান্ট। আর যখন তুমি ভাবছো যে টেম্পারেচারটা বাড়াবে, তখন হচ্ছে কিপিং প্রেসার অ্যাজ কনস্ট্যান্ট, এক্সটার্নাল প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে দেবে, প্রেসার অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে প্রথমটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, মানে এটা একটা আইসোথার্মাল প্রসেস, আর পরে একটা প্রেসার কনস্ট্যান্ট থাকছে, মানে আইসোবারিক প্রসেস। সেই জন্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দু রকমের হতে পারে এই দুটো টেকনিক থেকে, দুই রকমের হতে পারে। তাহলে প্রথম যে টেকনিকটা, সেখান থেকে তুমি পাচ্ছ আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আর 2 নম্বর হচ্ছে তোমার আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ঠিক আছে। এবার এই যেটা তোমার ওই ধরো মদ তৈরি বা ইত্যাদির ক্ষেত্রে যেটা বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এইটা হচ্ছে মোস্ট পপুলার। তোমার টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থেকে যে টেম্পারেচার বাড়িয়ে, বা ল্যাবরেটরিতে দেখবে যে ডিস্টিলেশনগুলো করা হয়, অনেক সময় হয় না, ধরো তুমি দেবে, ধরো আমি একটা এক্সাম্পল আমরা যেমন খুব করি, সেটা হচ্ছে ফেনলকে ডিস্টিল করতে হয়। মানে ফেনল, সেখানে না ওই কিছু ইম্পিউরিটি জল টল ঢুকে ঢুকে থাকে আর কি। এবারে তুমি যখন ওই ফেনল নিয়ে যখন ওই ফেনল ওয়াটার এক্সপেরিমেন্টটাকে করবে, তখন ফেনলটাকে ডিস্টিল হয়ে ঠিক ঠিক করে ফেনলটাকে পেতে হয়, তখন আমরা ওই ডিস্টিলেশনটাকে করি। তখন কি করতে হয়, এটা গরম করতে হয়। গরম করার জন্য ফেনলটা তোমার ওই ডিস্টিল হয়ে বেরিয়ে চলে যাবে, আর রেসিডিউটা হচ্ছে নিচে তোমার থেকে যাবে। এই ধরনের, মানে যে কোনো ক্ষেত্রেই চাই আর কি, যে তোমার ডিস্টিলেশন যখন আমরা ইউজুয়ালি করে থাকি, তখন হচ্ছে মানে ল্যাবরেটরি কন্ডিশনে বলো বা ইভেন ইন্ডাস্ট্রিয়ালে, সেক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়েই মূলত করা হয়, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে। কিন্তু আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটাই হচ্ছে মোস্ট কমন। তো চাইলে তুমি আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা করতে পারো, অন্তত নীতিগতভাবে, মানে প্রিন্সিপালটা তো একই রকমের, প্রিন্সিপালটা তোমার তো আছেই আর কি। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এবং আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দুটো ছবি শুধু আলাদা, আদারওয়াইজ যেসব আলোচনাগুলো সেটা সাবজেক্ট একদম একই। ধরো আমি প্রথমেই যদি এটা আমি মুখে কিছু কথা বলবো, কিন্তু এগুলো লিখবো না, কিছু কথাবার্তা লিখতে হতো আর কি। ধরো আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এইটা, আর এর ক্ষেত্রে যেটা তোমার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কি, এই ছবিটাকে একটু খালি খেয়াল করবে। এই যে কম্বাইন ছবিটা ছিল না, যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোজিশন তুমি প্লট করছো, কম্পোজিশন, এদিকে হয়তো তোমার পিওর এ, এদিকে পিওর বি আছে, এদিকে তুমি টোটাল প্রেসার প্লট করছো, টোটাল ভেপার প্রেসারটা, এইচ মোর ভোলাটাইল দ্যান বি, হ্যাঁ। যদি আমি এদিকে ভেপার প্রেসার ইন দ্য কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ প্লট করতে, এরকম দেখতে হতো, একটা পিএস স্টার
এটা হচ্ছে পি বি স্টার এইটা। আর এটা যদি তোমার ভেপার ফেজে কম্পোজিশনের রেসপেক্টে তুমি প্লট করতে, তাহলে এটা কেমন দেখতে হতো? এটা এরকম দেখতে হতো এটা। আর এবারে প্রত্যেকটা জায়গা জাস্ট বলে নেওয়া যে এখানে তোমার লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে। প্রেশার যখন বাড়িয়ে দেওয়া হলো, উপরটায় শুধুমাত্র লিকুইড থাকতে চায়, নিচে শুধুমাত্র ভেপার থাকতে চায়। ঠিক আছে, এইটা। তাহলে এই উপরে যে লাইনটা, উপরের লাইনটাকে কি বলা হয়? লিকুইডাস লাইন। আর নিচে যে লাইনটা, একটু বলা হয় ভেপোরাস লাইন। একটা কম্পোজিশন অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন তুমি টানবে, যাকে বলা হচ্ছে টাই লাইন। আর তার সঙ্গে ভার্টিক্যালি একটা লাইন তুমি টানলে, মানে কনস্ট্যান্ট কম্পোজিশন লাইন তুমি একটা টানলে, এটা হচ্ছে আইসোপ্লেস। মনে পড়ছে তো, আগের দিন এই ছবি এঁকেছিলাম আমরা, আইসোপ্লেস। ঠিক আছে। আচ্ছা, এবার গল্পটা কিরকম দেখো, যে ধরো তুমি এই লিকুইড ভেপার ইন্টারফেস ছিল, হ্যাঁ, মানে তার আগে বলি, মানে অ্যাকচুয়ালি তোমার তুমি লিকুইড দিয়ে স্টার্ট করেছিলে। যে আমি প্রথমে নিয়েছিলাম একটা সলিউশন নিয়েছিলাম ইন দ্য লিকুইড ফেজ। তা তুমি অ্যাজিভ জানো এরকম একটা পয়েন্ট থেকে স্টার্ট করছো, এরকম একটা পয়েন্ট থেকে স্টার্ট করছো, এটা লিকুইড ফেজের একটা পয়েন্ট। ঠিক আছে। এবার বয়েল করতে গেলে কি হবে, তোমার প্রেশারটা দেখো কমাতে হচ্ছে। প্রেশারটা কমিয়ে যখন এই পয়েন্টে এসে পৌঁছালে তুমি, হ্যাঁ, এই পয়েন্টটা ধরে নাও তোমার এ পয়েন্ট, এই পয়েন্টে যখন পৌঁছালে, এই পয়েন্টে এইটা হচ্ছে তোমার লিকুইড ফেজে কম্পোজিশন, আর এইটা হচ্ছে তোমার করসপন্ডিংলি ভেপার ফেজে কম্পোজিশন, তাই তো? যদি তুমি এর কম্পোজিশনটা দেখে ধরে নাও এটা হচ্ছে তোমার এক্স এ, এটা হচ্ছে ওয়াই এ। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, মানে আমি এক্স এ মানেই এক্স বি তুমি জানবে, ওয়াই এ মানে ওয়াই বি জানবে, আমি যে কোনো একটাকে লিখছি। তার মানে যে লিকুইডটা তুমি স্টার্ট করেছিলে, তাহলে এই পয়েন্টে যখন এসে পৌঁছালো, তখন তুমি একটা এই করসপন্ডিং পয়েন্ট একটা টাই লাইন তুমি টানলে, টাই লাইন বরাবর কম্পোজিশনটা ফিক্সড। তাহলে এবারে এই যে কনস্ট্যান্ট প্রেশার লাইনটা, এই কনস্ট্যান্ট প্রেশার লাইনটা লিকুইড লাইনকে যে পয়েন্টে কাট করছে, তার করসপন্ডিং কম্পোজিশনটা লিকুইড ফেজে কম্পোজিশন। আর ভেপোরাস লাইন থেকে যে পয়েন্টে কাট করছে, তার করসপন্ডিং পয়েন্টটা হচ্ছে তোমার ভেপার ফেজে কম্পোজিশন। তাহলে একটা হচ্ছে লিকুইড ফেজে কম্পোজিশন, একটা ভেপার ফেজে কম্পোজিশন। ঠিক আছে। আর এবারে তুমি দেখো, এবারে আরেকটু তুমি এগোচ্ছ, এগিয়ে ধরো এই পয়েন্টে এসে পৌঁছালে, অন্য কালার ইউজ করে দাও, তুমি এইরকম ভাবে আসছো তো। তাহলে এই পয়েন্টে প্রথমে ছিল, এখন তুমি ধরো এই পয়েন্টে এসে পৌঁছালে। আর এই পয়েন্টে খেয়াল করে দেখো যে এই পয়েন্টে যখন তুমি পৌঁছালে, তখন তখন কি হচ্ছে, বেশ কিছু লিকুইড ভেপারে কনভার্টেড হয়েছে। কারণ এখানে পুরোটাই লিকুইড ছিল, এই পয়েন্টে এসে এই যে একদম এরকম একটা পার্টিকুলার পয়েন্টে এসে, হ্যাঁ, এরকম একটা পার্টিকুলার পয়েন্টে এসে তো পুরোটাই ভেপার হয়ে যাবে। তার মানে তুমি লিকুইড থেকে আস্তে 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 লিকুইডের পরিমাণটা কমছে, ভেপারের পরিমাণটা বাড়ছে। আর ভেপারের পরিমাণটা শুধু বাড়ছে, শুধু তাই না, তুমি খেয়াল করে দেখো তার সাথে সাথে যেটা হচ্ছে কম্পোজিশনটা, যেটা হচ্ছে তার মতো করে ভ্যারি করছে। যে দেখো এখন এই লিকুইড ফেজে কম্পোজিশনটা এখন এই জায়গায় হয়ে গেছে, এক্স এ প্রাইম হয়ে গেছে। আর ভেপার ফেজে কম্পোজিশনটা এইটা পাল্টে গেছে, পাল্টে গিয়ে ওয়াই এ প্রাইম হয়ে গেছে। তাহলে এইভাবে আস্তে 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 করে আপ টু দিস পার্ট পর্যন্ত এলো। এই পার্ট, এই পয়েন্টে এলো, মানে হচ্ছে মানে ভেপারটা, এই লিকুইডটা প্রায় শেষ হয়ে গেছে, পুরোটাই প্রায় ভেপার হয়ে গেছে। মানে এই পয়েন্টটা টপকে গেলেই পুরোটাই ভেপার। আর এই এ পয়েন্ট, যেটা এ পয়েন্টের জাস্ট উপরে যদি তুমি থাকতে, এ পয়েন্টের জাস্ট উপরে যখন তুমি যাবে, তখন পুরোটাই হচ্ছে লিকুইড। হ্যাঁ, আর এটা ধরো, এটা একটা, ধরো এটা এই পয়েন্ট হচ্ছে এল পয়েন্ট, আর এই লাস্টের পয়েন্ট ধরো তোমার ভি পয়েন্ট, এটা। তাহলে ভি পয়েন্টে যখন এসে পৌঁছালো, ভি পয়েন্টের জাস্ট নিচে চলে গেলে কিন্তু পুরোটাই ভেপার হয়ে গেছে। তাহলে ভি পয়েন্ট থেকে জাস্ট সামান্য ভেপার এক্সিস্ট করছে, সরি সামান্য লিকুইড এক্সিস্ট করছে, পুরোটাই প্রায় ভেপার হয়ে গেছে। তখন যদি তুমি একটা টাই লাইন আবার টানো, হ্যাঁ, এইটা দেখো, এইটা তখন হয়ে যাচ্ছে তোমার লিকুইড ফেজে কম্পোজিশন, এক্স এ ডবল প্রাইম
আর এইটা হয়ে যাচ্ছে তোমার ওই ওয়াই এ যেটা ছিল সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি পেপার পেজে কম্পোজিশন। এইটা তোমার কি হচ্ছে দেখো, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যখন লিকুইড থেকে তুমি আস্তে 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 লিকুইড থেকে ভেপার হচ্ছে, লিকুইড ভেপার ইন্টারফেস থাকছে, তারপর আস্তে আস্তে প্রায় পুরোটাই ভেপার হয়ে যাচ্ছে। কিন্তু একদম 100% ভেপার করে ফেললে তো পুরো যেটা লিকুইড ছিল পুরোটাই ভেপারে চলে গেলে কম্পোজিশন কিছু পাল্টাবে না। কিছুটা লিকুইড কিন্তু তোমাকে স্টিল রেখে দিতে হবে। রেখে দিলে তুমি যেটা দেখবে যেটা কম্পোজিশনটা পাল্টাচ্ছে, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ওই যে নতুন ভেপারটা যেটা তৈরি হলো সেই ভেপারটা কিন্তু ভোলাটাইল সাবস্টেন্সের চেয়ে বেশি থাকবে। নন ভোলাটাইল সাবস্টেন্সের কম্পোজিশনটা তোমার বেসিক্যালি কমে যাবে। মানে তুমি শুরু করেছিলে লিকুইড এবং মানে যেটা শুরু করেছিলে লিকুইড ফেজ, সেখানে এ আর বি এর কম্পোজিশনের যে রেশিও ছিল, যখন তুমি শেষ করছো যখন মানে অনেকটা ভেপার হয়ে গেছে, ওই ভেপার ফেজে কিন্তু তোমার ওই এ এবং বি এর কম্পোজিশন রেশিওটা পাল্টে যাবে। ভেপার ফেজে কি হবে না, তোমার যেটা মোর ভোলাটাইল সে বেশি থাকবে। এবার তাহলে ওই যে অনেকটা মানে মোস্ট অফ দা লিকুইড যখন ভেপারে কনভার্টেড হয়ে গেছে সেই ভেপারটাকে তুমি এবার নাও করে কালেক্ট করো। এখন যদি কালেক্ট করে ফেলো তাহলে তুমি যেটা দেখতে পাবে যে নতুন লিকুইডটা তৈরি হলো ওই মানে ডিস্টিলড যে লিকুইডটা, সেই ডিস্টিলড লিকুইডে হচ্ছে মোর ভোলাটাইল সাবস্টেন্স এ বেশি আছে, বি কম আছে। ওই লিকুইডটা তুমি নাও, নিয়ে আবার একই স্টার্ট করো তুমি। করলে তাহলে পরের লটে কি হবে, পরের লটে ভেপার ফেজটা মানে যে ডিস্টিলটা যেটা তুমি লিকুইডে কনভার্ট করলে, সেটা আমি এখানে তোমাকে দেখাচ্ছি স্কেমাটিক্যালি। এই যে লিকুইডটা তুমি পেলে আর কি, ডিস্টিল যে লিকুইডটা, সেটাকে আবার তুমি এই লিকুইডাই করার পরে আবার যখন ডিস্টিলেশন প্রসেসটা তো করবে, তাহলে প্রত্যেকটা স্টেপে যেটা দেখতে পাবে যে যেটা ভেপার হিসেবে ডিস্টিল হয়ে চলে গেল আর কি, সেটাকে তুমি আবার কনডেন্স করে নিচ্ছ। সেইটায় মোট ভোলাটাইল সাবস্টেন্সটা আস্তে 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 তার পার্সেন্টেজটা বাড়তে থাকবে। আর লিকুইড যেটা পড়ে থাকবে কিছুটা, সেখানে হচ্ছে লেস ভোলাটাইল সাবস্টেন্স, তার পরিমাণটা আস্তে 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 বাড়তে থাকবে। করার পরে যদি তুমি ফাইনাইট কতগুলো স্টেপস করো, তুমি একটা সময় পর দেখতে পাবে যে যেটা ডিস্টিল হয়ে বেরিয়ে চলে গেল সেখানেই সেখানে পুরোপুরি প্রায় এ আছে আমাদের মানে মোর ভোলাটাইল সাবস্টেন্সটা আছে। আর যেটা লিকুইড ফেজে রেসিডিউ হিসেবে পড়ে আছে বা মাদার লিকার বা মাদার সলিউশন যেটা পড়ে আছে আর কি, সেখানে হচ্ছে লেস ভোলাটাইল সাবস্টেন্সটা আছে। তো বুঝতে পারলে? আচ্ছা, এবারে তুমি যদি আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা করো, শুধু ছবিটা পাল্টাবে, বাকি সব একই। আইসোথার্মাল তো হলো আইসোবারিক। আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যখন তুমি করছো, আর এখানে একটা জিনিস বলে নেওয়া উচিত ছিল, এখানে হচ্ছে আইসোথার্মাল মানে টেম্পারেচারটা কিন্তু ফিক্সড, হ্যাঁ। আর এর ক্ষেত্রে তোমার প্রেশারটাকে ফিক্স করে দেবো। এখানে প্রেশারটা তোমার ফিক্সড। এটা এদিকে কম্পোজিশন প্লট করা হচ্ছে, এদিকে ধরে নাও তোমার পিওর এ, এটা পিওর বি, আর এদিকে বয়লিং পয়েন্ট প্লট করা হবে। আর এ মোর ভোলাটাইল মানে হচ্ছে তোমার এর করসপন্ডিং বয়লিং পয়েন্টটা কম, বি লেস ভোলাটাইল মানে হচ্ছে তার বয়লিং পয়েন্ট হচ্ছে বেশি। আর এর ক্ষেত্রে যে ছবিটা হয়, এরকম দেখতে ছবি, হ্যাঁ। এই ভেতরে হচ্ছে তোমার লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে। এই উপরের যে লাইনটা, এই যে লাইনটা, এটা তোমার ভেপোরাস লাইন। আর এর উপরে পুরোটাই ভেপার থাকবে। আর এর নিচে এই যে পয়েন্টটা, এই যে লাইনটা, এটাকে বলছে লিকুইডাস লাইন। এর নিচে পুরোটাই লিকুইড থাকবে, আর ভেতরে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে এইটা। এবার তুমি একটা যে কোনো লাইন টান, যেটা তোমার টাই লাইন, আর একটা কনস্ট্যান্ট কম্পোজিশন লাইন টানো, এটা হচ্ছে আইসোপ্লেন।
ঠিক আছে? আচ্ছা, এবারেও দেখো তাহলে তুমি একটা লিকুইড নিয়েছিলে, এই পয়েন্টে একটা লিকুইড তুমি নিয়েছিলে, এবার টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়িয়ে তুমি এই পয়েন্টে এলে, এটা তাহলে ভি পয়েন্ট। এই ভি পয়েন্টে হচ্ছে তোমার, ভি পয়েন্টে লিকুইড ফেজে কম্পোজিশনটা হচ্ছে তোমার ধরে নাও এক্স এ, আর ভেপার ফেজে কম্পোজিশনটা হচ্ছে তোমার ওয়াই, এটা স্টার্টিং কম্পোজিশন। ঠিক আছে, এবার তুমি আস্তে আস্তে এগোচ্ছ, এগিয়ে এই পয়েন্টে পৌঁছালে দেখো তো কম্পোজিশনটা সে মতো করে পাল্টাচ্ছে। ভেপার ফেজে কম্পোজিশনটা ধরে নাও তোমার ওয়াই এ প্রাইম হচ্ছে, আর লিকুইড ফেজে কম্পোজিশনটা হচ্ছে তোমার এক্স এ প্রাইম হচ্ছে। এই পয়েন্টে গেলে, এই পয়েন্টে মানে যখন মানে লিকুইডটা প্রায় পুরোটাই ভেপারে কনভার্ট হয়ে যেতে চলেছে আর কি, এরকম এরকম অবস্থাতে তোমার এইটা হচ্ছে, তখন দেখো এই 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 ভেপারের কম্পোজিশনটা বেসিক্যালি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে এইটা তখন ওয়াই এ ডবল প্রাইম হয়ে গেল, আর এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স এ ডবল প্রাইম, এটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের গল্প। হ্যাঁ, তার মানে আগেরটা তোমাকে প্রেশার কমিয়ে কমিয়ে লিকুইড ফেজ থেকে তুমি স্টার্ট করছো, প্রেশার কমিয়ে কমিয়ে তুমি ভেপোরাইজ করছো, এক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে ভেপোরাইজ করা হচ্ছে, এবং তার মতো করে কম্পোজিশনগুলো পাল্টাচ্ছে, এবং অবভিয়াসলি হচ্ছে যেটা কর্নওয়ালাস রুলস অনুযায়ী যেটা মোর ভোলাটাইল সাবস্টেন্স আর কি, সেই মোর ভোলাটাইল সাবস্টেন্সটা হচ্ছে ডিস্টিল হয়ে বেশি বেরিয়ে আসবে, আর যেটা লেস ভোলাটাইল সাবস্টেন্স সেটা লিকুইড ফেজে থেকে যাবে। ঠিক আছে, এটা বোঝা গেল? আর এখানে ওই আগের দিনে তো এর বিভিন্ন রিজিয়ানে ফেজ রুলের ব্যবহারটাকে বলেছিলাম তো নাকি, এই ধরনের ছবিতে তিনটে রিজিয়ান ভাগ করে দিয়ে বাইরে একটা, ভেতরে একটা, আর নিচে একটা, সেখানে কোথায় কি ডিগ্রিজ অফ ফ্রিডম আছে সেটা বলেছিলাম না বলিনি? বলেছিলাম তো, হ্যাঁ, ঠিক আছে। তা দেখো এই হচ্ছে আমাদের আগের দিন যে জায়গা, যে ডায়াগ্রামগুলো আমি তৈরি করেছিলাম, সেই ডায়াগ্রাম থেকে আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের যে জায়গাগুলো সেটাকে বলে দিলাম আইসোবারিক এবং আইসোথার্মাল, দু রকমের ছবি এঁকেছিলাম। হ্যাঁ, ওক্ষেত্রে বয়লিং মানে ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন, এক্ষেত্রে হচ্ছে বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন। হ্যাঁ, এই দুটো ছবি থেকে প্রত্যেকটা মানে লিভারপুল তবে ডিরাইভ করেও দেখিয়েছিলাম, এছাড়া প্রত্যেকটা জাস্ট প্রপারলি লেবেল করা, লেবেল করে, আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এই যেগুলো মুখে বলে গেলাম সেই কথাগুলোকে বইও খুব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, মুখে যেগুলো বলে গেলাম সেগুলো লিখে ফেললেই তার ডেসক্রিপশনটা তোমার হয়ে গেছে। তো এই হচ্ছে একটা পার্ট যেটা আমরা কভার করলাম। এবারে নেক্সট চলে আসি। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমাদের আলোচনা করার কথা সেটা হচ্ছে থার্মোডাইনামিক কোয়ান্টিটিস thermodynamic quantities for ideal solution বা ideal mixing আর কি। দেখো তুমি যদি একটা আইডিয়াল সলিউশন কনসিডার করো, তাহলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সলিউশনে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল সেটা কি হয় সেটা তোমার জানা আছে। তাহলে দেখো জাস্ট মানে in an ideal solution chemical potential of the ith component is given by mu I equal to mu I star plus RT ln xi। রাউস ল থেকে আমরা এটা পেয়েছিলাম। এইটা হচ্ছে তোমার টেম্পারেচার প্রেসারের ফাংশন, এইটা হচ্ছে টেম্পারেচার প্রেসার এবং মোল ফ্র্যাকশনের ফাংশন। এটা হচ্ছে তোমার টেম্পারেচার প্রেসার এবং মোল ফ্র্যাকশনের ফাংশন। মানে এই মিউ আই স্টারটা হচ্ছে যে যদি
ওই যে কম্পোনেন্টের কথা ভাবছি সে যদি পিওর অবস্থায় থাকতো তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল কত হতো সেইটা, তার সঙ্গে আর্টিকেল এক্সাই জুড়ে গিয়ে তোমার মিউ আইটা হলো, যেটা হচ্ছে সলিউশনে ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল। সেটা লিখেছি ইন অ্যান আইডিয়াল সলিউশন কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট গিভেন বাই এটা। আচ্ছা, যেখানে তোমার এটা একটুখানি বলে নিই যে মিউ আই স্টার যেটা, সেটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল of the ith component when when it is in pure form। তখন সে একা থাকলে তার যা কেমিক্যাল পোটেনশিয়াল হতো সেটা হচ্ছে মিউ আই স্টার, আর সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারবে। আচ্ছা, এবারে দেখো যখন তুমি একটা আইডিয়াল সলিউশন তৈরি করবে মনে করছো, তুমি স্টার্ট করো এরকম একটা জায়গা থেকে। ধরো তুমি ইনিশিয়ালি কতগুলো কম্পার্টমেন্ট তুমি নিয়েছো, কতগুলো কম্পার্টমেন্ট তুমি নিচ্ছ, যেখানে টেম্পারেচার প্রেসারটাকে ফিক্স করে দাও। এখানে যা টেম্পারেচার প্রেসার, এখানে তাই টেম্পারেচার প্রেসার, এখানে তাই টেম্পারেচার প্রেসার, এইটা। আর এবারে কোন একটা পার্টিকুলার পিসিস, মানে ধরো 1 নম্বর পিসিসটা এই 1 নম্বর কম্পার্টমেন্টে রেখেছো, তার কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে মিউ 1 স্টার। 2 নম্বর পিসিসটা এখানে রেখেছো, তার কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে মিউ 2 স্টার। মানে তারা একদম, মানে এই যে বাউন্ডারি গুলো ইম্পারমিয়েবল এখন আছে এটা। এইখানে ধরো তোমার ith কম্পোনেন্টটা রেখেছো, যার নাম্বার অফ মোলস হচ্ছে ni, তার কেমিক্যাল পোটেনশিয়াল ধরো মিউ আই স্টার। এটা ধরো পিওর ছিল, একটা ইনিশিয়াল স্টেট, এটা ইনিশিয়াল স্টেট যে কম্পোনেন্টগুলো পিওর ফর্মে জাস্ট আমার রাখা হয়েছে এইটা, ঠিক আছে। এবং এরা হচ্ছে মানে পরিষ্কার, এই যে বাউন্ডারি নেচারগুলো কেমন দেখো, এই যে বাউন্ডারিগুলো টেম্পারেচার ফিক্স করা আছে মানে হচ্ছে সেটা অবশ্যই ডায়াথার্মাল বাউন্ডারি হতে হবে। আচ্ছা, প্রেসার ফিক্স করে নেওয়া হয়েছে মানে সেটা অবশ্যই নন রিজিড হতে হবে, মানে পিস্টনটা এদিক ওদিক করে আলটিমেটলি ইউনিফর্মলি প্রেসারটা মেনটেন হয়ে গেছে। কিন্তু নাম্বার অফ মোলসগুলো তারা কিন্তু আলাদা আলাদা করে আছে, অর্থাৎ তারা লিক প্রুফ বা ইম্পারমিয়েবল। সেই জন্য তোমার ওই প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার অফ মোলস তুমি বলতে পারছো, তা মিশে যাচ্ছে না। আর এবার আমি মিশিয়ে ফেললাম, আইডিয়াল মিক্সিংটা হলো। আমি এখন যা কিছু আলোচনা করছি সবটাই হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য, তারপর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তখন এই আইডিয়াল কথাগুলো আস্তে সরিয়ে দেবো। তার মানে আমি কি করেছি, না পার্টিশনগুলোকে জাস্ট সিম্পলি রিমুভ করে ফেলেছি, ঠিক আছে। এটা তো ফাইনাল স্টেপ, ফাইনাল স্টেপ। তাতে দেখো টেম্পারেচার প্রেসারে কোনো চেঞ্জ হলো না, এবং যদি গ্যাসগুলো নন রিয়াক্টিভ হয় তাহলে টোটাল নাম্বার অফ মোলস n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস ni এরকমভাবেই রইল। এইটা সমস্যা হলো কেমিক্যাল পোটেনশিয়ালটা মেশানোর পরে কিন্তু পাল্টে যায়। হ্যাঁ, কীরকমভাবে পাল্টাচ্ছে, ধরো যেটা মিউ 1 স্টার ছিল সেটা এখন মিউ 1 হয়ে গেছে, মিউ 2 স্টারটা মিউ 2 হয়ে গেছে, এভাবে করে মিউ আই হয়ে গেছে, এরকম। মানে জাস্ট কেমিক্যাল পোটেনশিয়াল স্টার থেকে জাস্ট সরে গেছে, কারণ আগে ছিল পিওর সাবস্টেন্স, এখন হয়ে গেছে একটা মিক্সচার, ঠিক আছে এটা। আচ্ছা, এবারে তুমি তো অলরেডি এইখান থেকে দেখতে পাচ্ছ যে আরটিএল এর এক্সআই, যেহেতু এক্সআইটা 0 থেকে 1 এর মধ্যে, এল এন এক্সআইটা নেগেটিভ, তার মানে মিক্সচারে কেমিক্যাল পোটেনশিয়ালটা পিওর অবস্থাতে যে কেমিক্যাল পোটেনশিয়াল তার তুলনায় কমে যায়, ঠিক আছে। আর এবারে এই যে প্রসেসটা ঘটলো সেই প্রসেসের জন্য চেঞ্জ ইন গিভস এনার্জিটা কত হবে, তাহলে চেঞ্জ ইন গিভস এনার্জি ডিউ টু দিস মিক্সিং প্রসেস, চেঞ্জ ইন গিভস এনার্জি ডিউ টু আইডিয়াল মিক্সিং।
একটু আইডিয়াল মিক্স দেখো ডেল্টা জি মিক্সিং যদি তুমি বের করতে চাও সেটা কি হবে না ফাইনালি গিবস এনার্জি কতটা ছিল আর ইনিশিয়ালি গিবস এনার্জিটা কত ছিল এই ডিফারেন্সটা হবে আর এবারে অ্যাডিটিভিটি রুল তোমরা আগের সেমিস্টারে পড়েছিলে অ্যাডিটিভিটি রুল অ্যাডিটিভিটি রুল বলে যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি সেটাকে তুমি লিখতে পারো সামেশন ওভার আই এন আই মিউ আই মানে মিউ আইটা হচ্ছে পার্শিয়াল মোলার গিবস এনার্জি পার্শিয়াল মোলার গিবস এনার্জি যদি হয় তাহলে অ্যাডিটিভিটি রুল তোমার বলে জিটা হবে হচ্ছে সামেশন ওভার আই এন আই মিউ আই এটা ঠিক একই রকমভাবে লিখবো কিন্তু আগে যেটা পিওর ফর্মে ছিল সেখানে মিউ আই এর জায়গায় তার মিউ আর স্টার জাস্ট লিখবো এটা এটা কোথা থেকে লিখলাম ফ্রম অ্যাডিটিভিটি রুল এটা আমরা আগে করিয়েছিলাম অ্যাডিটিভিটি রুল যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টিকে এরকম ভাবে তুমি লিখতে পারো গিবস এনার্জি একটা এক্সটেন্সিভ প্রপার্টি তুমি এরকম ভাবে লিখলে এটা তো দেখো ডেল্টা যে মিক্সিংটা সামেশন ওভার আই এন আই যদি কমন নিয়ে নাও তাহলে কি হচ্ছে না মিউ আই মাইনাস মিউ আই স্টার এটা আচ্ছা এবার এই যে ইকুয়েশনটা এখানে বলা হয়েছে মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার প্লাস আর টি এল এন এক্স আই মিউ আই মাইনাস মিউ আই স্টার কত হবে আর টি এল এন এক্স আই আর টেম্পারেচারের সাথে এমনি কনস্ট্যান্ট রাখা আছে এন আই এটা আর টি এল এন এক্স আই তুমি এক কাজ করো আর টি তো আছেই সামেশন ওভার আই এন আই এল এন এক্স আই তুমি টোটাল নাম্বার অফ মোলস এন দিয়ে ভাগ করে দাও এখানে এন দিয়ে গুণ করে দাও তাহলে কি হয়ে গেল দেখো এন আর টি সামেশন ওভার আই এন আই বাই এন কোনো একটা পার্টিকুলার পিসেস যার নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস সেটা এক্স আই হয়ে গেল ইন্টু এল এন এক্স আই সেটা হচ্ছে তোমার ডেল্টা জি মিক্সিং তো দেখো এই আইডিয়াল মিক্সিং এর জন্য মানে আইডিয়াল গ্যাস মিক্সিং এর যে এক্সপ্রেশনটা বেরো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি একই রকম ভাবে যে আইডিয়াল সলিউশনের জন্য গিবস এনার্জি চেঞ্জ এখানে ডেল্টা জি মিক্সিং এটা এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই এটা কিন্তু লেস দ্যান জিরো কেন অ্যাজ এল এন এক্স আইটা তোমার লেস দ্যান জিরো এল এন এক্স আই লেস দ্যান জিরো কারণটা হচ্ছে এক্স আইটা হচ্ছে মোল ফ্র্যাকশন তো জিরো থেকে ওয়ানের মধ্যে এক্স আই কিন্তু জিরো থেকে ওয়ানের মধ্যে হয় এল এন এক্স আইটা নেগেটিভ হয়ে যাবে তোমার ডেল্টা জিটা কিন্তু তোমার আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে ডেল্টা জি মিক্সিং হচ্ছে তোমার নেগেটিভ এটা আচ্ছা 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 এবারে এই ডেল্টা যে মিক্সিং যদি তুমি বের করে ফেলতে পারো এটাই আসল এইখান থেকে বাকিগুলো কিন্তু খুব ইজিলি বের করে নেওয়া যেতে পারে আমি বাকিগুলো জাস্ট বের করে দিচ্ছি তারপর সেইটা নিয়ে জাস্ট কথাবার্তা বলবো ধরো যদি তুমি এইখানেই লিখে দিচ্ছি যদি এনট্রপি অফ মিক্সিং বের করতে চাও যেটা আমি প্রথমটা বের করলাম এটা হচ্ছে গিবস এনার্জি অফ মিক্সিং ঠিক আছে মানে তো আর হেডিং দেওয়ার কি আছে মানে এটা হচ্ছে তোমার গিবস এনার্জি লিখলে হতো গিবস এনার্জি অফ মিক্সিং আর এবার হচ্ছে এনট্রপি অফ মিক্সিং আচ্ছা এইটার জন্য খেয়াল করে দেখো যে যেহেতু তোমার ডিজি ইকাল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি তাকে এসটা তুমি লিখতে পারো কি মাইনাস ডেল জি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি তো ডেল্টা এসটা একই রকম ভাবে কি লিখতে পারবে তুমি মাইনাস ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি এটা মিক্সিং এটা মিক্সিং ডেল্টা মিক্সিং হচ্ছে মাইনাস ডেল্টা জি মিক্সিং বাই ডেল্টা আর কনস্ট্যান্ট পি এটা মাইনাস ডেল্টি ডেল্টা জি মিক্সিং এর জায়গায় তুমি বসিয়ে দাও এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই
কনস্ট্যান্ট প্রেশার, তো সেটা কত হচ্ছে না মাইনাস এনআর সামেশন ওভার আই এক্স এন এক্স আই হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার ডেল্টা এস মিক্সিং তার এক্সপ্রেশন। অবভিয়াসলি এটা গ্রেটার দেন জিরো। ওই একই লজিকে জাস্ট এক্স আইটাকে তো জিরো থেকে ওয়ানের মধ্যে গেলেন, এক্স আইটা নেগেটিভ, ওই নেগেটিভ আর আগে একটা নেগেটিভ সাইন ছিল, বলা জিনিসটা পজিটিভ হয়ে গেল এটা। আর এনথালপি অফ মিক্সিং দেখো ডেল্টা জি যেহেতু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ঠিক আছে, তার ডেল্টা এইচ মিক্সটা তুমি লিখতে পারো কনস্ট্যান্ট টেম্পারেচার সব কিছু হচ্ছে, তো তার ডেল্টা জি মিক্সিং প্লাস টি ইন্টু ডেল্টা এস মিক্সিং, এটা হয়ে যাচ্ছে এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, এটা হয়ে যাচ্ছে মাইনাস এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, পুরো ওভারঅল জিনিসটা জিরো হয়ে গেল। অর্থাৎ ডেল্টা এইচ মিক্সিংটা এটা তোমার জিরো বেরিয়ে গেল। আর ভলিউম অফ মিক্সিং যদি তুমি দেখো, এই যে ডিজি যেহেতু মাইনাস এসিডি প্লাস ভিডিপি, তাহলে ভিটা এটা হয়ে যেত তোমার, বা একবার ডেল্টা ভি লিখে দিই না, ডেল্টা ভিটা হয়ে যাচ্ছে ডেল্টা জি মিক্সিং বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হয়ে যাচ্ছে কত ডেল পি অফ এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, এটা কনস্ট্যান্ট টিতে। দেখো এই বাকি যা কোয়ান্টিটিগুলো আছে তাহলে তুমি প্রেসার রেসপেক্টে ডেরিভেটিভ করে টিটাকে কনস্ট্যান্ট রেখে, এটা বেসিক্যালি তোমার জিরো হয়ে যায়। তোমার ডেল্টা ভি এটা মিক্সিং প্রসেস, ডেল্টা ভি মিক্সিংটা এটা তোমার জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এনথালপি অফ মিক্সিং, ভলিউম অফ মিক্সিং, এন্ট্রপি মিক্সিং, গিউসফ এনার্জি অফ মিক্সিং, তাহলে এই চারটে জিনিস তুমি পেয়ে গেলে। তাহলে তাহলে দেখো, তাহলে আইডিয়াল গ্যাস মিক্সিং এর ক্ষেত্রে যা যা এক্সপ্রেশন তুমি পেয়েছিলে, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও কিন্তু তুমি এক্স্যাক্টলি সেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, ফর আইডিয়াল মিক্সিং কি পেলে তুমি ডেল্টা জি মিক্সিংটা, তার এক্সপ্রেশনটা হচ্ছে এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, এটা লেস দ্যান জিরো। ডেল্টা এস মিক্সিংটা হচ্ছে মাইনাস এনআর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, এটা দ্যান জিরো। ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু জিরো, ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু জিরো। তাহলে আইডিয়াল মিক্সিংয়ের জন্য এই চারটি ইম্পর্টেন্ট প্রপার্টি তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার এইখান থেকে দু চারটে কথাবার্তা আমি প্রথমে বলি, আমি অনেক কিছু করব। তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে তাহলে একটা আইডিয়াল সলিউশন সেটা হওয়ার থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে এইটা, যে এই ডেল্টা জি মিক্সিং এটা হবে, ডেল্টা এস মিক্সিং এটা হবে, ডেল্টা এইচ মিক্সিং এটা হবে, ডেল্টা ভি মিক্সিং এটা হবে। এই যে চারটে জিনিস এখানে বলা হলো, তাহলে একদম এই চারটাকে একসাথে বলছি আর কি। দিস ইজ ওয়ান অফ দ্য thermodynamic criteria for ideal solution. আইডিয়াল সলিউশনে একটা ক্রাইটেরিয়া আমি বলেছিলাম যে সমস্ত কম্পোনেন্টগুলো সমস্ত কম্পোজিশনেই রাউস ল ওবে করবে, সেটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, সেটা আমি অলরেডি রাউস ল দিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম, ওই যে মানে পিএ ইকুয়াল টু এক্স ইন্টু পিএ স্টার, পিবি ইকুয়াল টু এক্সপি ইন্টু পিবি স্টার, ইত্যাদি ইত্যাদি। ওটা একটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ছিল। আর একটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া হচ্ছে যে মানে ওই মানে এমনিতে লোকের ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু জিরো আর ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু জিরো হবে, শুধু এইটুকু বলে, কিন্তু এইটুকু বলাটা যথেষ্ট না, তোমাকে চারটেই বলতে হবে।
মানে আইডিয়াল সলিউশন হলে ডেল্টা জি মিক্সিং এই এক্সপ্রেশনটা বেরোবে, ডেল্টা এস মিক্সিং এই এক্সপ্রেশনটাই বেরোবে। কিন্তু যদি আজকে সলিউশনটা ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, তখন এরকম হতেই পারে যে এই ডেল্টা এইচ মিক্সিং, ডেল্টা ভি মিক্সিং তারা তো নন জিরো হয়েই গেল। তার সঙ্গে সঙ্গে বাকি যে থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোর কথা এখানে বলা হয়েছে, তারাও কিন্তু তোমার মানে যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনে থাকবে না, অন্য এক্সপ্রেশন হয়ে যেতে পারে। ঠিক আছে? সেগুলোকে অনেক সময় এক্সেস ফাংশন বলা হয় আরকি। আসলে তোমার মানে কি হয়, মানে আমি মানে বলছি না হয় যে ধরো একটা এক্সেস মানে এক্সেস মোলার কোয়ান্টিটি বা এক্সেস ফাংশন যেভাবেই তুমি বলো না কেন, মানে আসলে আইডিয়াল সলিউশন হলে যে প্রপার্টি গুলো হয়, হ্যাঁ, এক্সেস ফাংশনই না হয় নাম দিচ্ছি, এক্সেস ফাংশন। এক্সেস ফাংশন সব কিছুরই এক্সেস ফাংশন হয়। ধরো তুমি ধরো এই ডেল্টা জি, তার এক্সেস ফাংশন মানে হচ্ছে তোমার ডেল্টা জি মিক্সিংটা তুমি নিচ্ছ যখন সলিউশনটা নন আইডিয়াল বা এক্সপেরিমেন্টাল, মাইনাস ডেল্টা জি মিক্সিংটা নিচ্ছ যখন সলিউশনটা হচ্ছে আইডিয়াল। এই ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা জি এক্সেস। ঠিক একই রকম ভাবে ডেল্টা এস এক্সেস, আর এখানে ডেল্টা জি মিক্সিং আইডিয়ালটা হচ্ছে এই কন্ডিশন দিয়ে যাবে, যেমন এনআরটি সামেশন ওভার আই এক্স আই গেলেন এক্স আই। তারপর ডেল্টা এস এক্সেস যেটা, সেটাও ঠিক একই রকম ভাবে এনট্রপি অফ মিক্সিং নন আইডিয়াল মানে বেসিক্যালি এক্সপেরিমেন্টাল কন্ডিশনে, মাইনাস ডেল্টা এস মিক্সিং ফর আইডিয়াল সলিউশন। ঠিক একই রকম ভাবে ডেল্টা এইচ মিক্সিং হতে পারে, ডেল্টা ভি মিক্সিং হতে পারে। এটা ডেল্টা ভি মিক্সিং নন আইডিয়াল ক্ষেত্রে হতে পারে, ডেল্টা ভি মিক্সিং আইডিয়াল ক্ষেত্রে হতে পারে। মানে এক্ষেত্রে এই ডান দিকের কোয়ান্টিটিগুলো আইডিয়ালের ক্ষেত্রে কিন্তু জিরো, সেটা তুমি যে ভ্যালুটা পাবে সেটাই বেসিক্যালি ডেল্টা এইচ মিক্সিং এর ভ্যালু বা ডেল্টা ভি, মানে এই দুটোর ক্ষেত্রে পার্টিকুলারলি তুমি এটাকে জাস্ট এইটুকু লিখে দিলেই হবে আর। মানে আইডিয়ালি কিন্তু ওটা জিরো, তাহলে যেটা পাবে সেটাই তোমার এক্সেস ফাংশন। আর ডেল্টা ভি মিক্সিং এর ক্ষেত্রে একই রকম ভাবে যেটা পাবে সেটাই তোমার কিন্তু এক্সেস ফাংশন। আর আগের দুটো ক্ষেত্রে গিবস এনার্জি বা গিবস এনার্জি বা এনট্রপির ক্ষেত্রে হচ্ছে তোমার কিন্তু ওই যেটা এক্সপেরিমেন্টালি পাচ্ছ তার সঙ্গে তোমার আইডিয়াল সলিউশন হলে যেটা হতো সেটা তোমাকে বাদ দিতে হয়। এটা একটা পয়েন্ট, যেটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এরকম একটা কোশ্চেন তোমার আসে অনেক সময় যে আইডিয়াল সলিউশনস আর সলিউশন ইজ ফর্ম ডিউ টু পজিটিভ এনট্রপি অফ মিক্সিং। হ্যাঁ, এটাকে কোট আনকোট বলে আমি বললাম কমেন্ট অন দ্য স্টেটমেন্ট। এটা পরীক্ষা একবার পড়েছে এবং 3 নম্বর দিয়েছে যে আইডিয়াল সলিউশনটা তৈরি হচ্ছে ডিউ টু পজিটিভ এনট্রপি অফ মিক্সিং। দেখবে এটা অনেক ক্ষেত্রেই মানে এই জিনিসটা খুব বলা হয়, মানে অর্গানিক কেমিস্ট্রির লোকজন তো খুব বলে এই যে নন পোলার মানে লাইক ডিজলভস লাইক, সেখানে পোলার কেন পোলারে ডিজলভ করে সেটা থার্মোডাইনামিক অরিজিনটা, যেটা বেসিক্যালি এনার্জি ক্রাইটেরিয়া, সেটা তুমি জানো। কখনো সলভেশন এনার্জি, কখনো হাইড্রেশন এনার্জি, কখনো ল্যাটিস এনার্জি, কখনো হাইড্রোজেন বন্ডিং, এইসব নিয়ে জাস্ট বলা হচ্ছে। কিন্তু নন পোলারে কেন ডিজলভ করে এইটা যদি তুমি দেখতে চাও, তার ক্ষেত্রে বলা হয় দিস ইজ ডিউ টু পজিটিভ এনট্রপি অফ মিক্সিং। হ্যাঁ, ওর ক্ষেত্রে এনার্জি ক্রাইটেরিয়াটা আছে, কিন্তু এনার্জি ক্রাইটেরিয়াটা ইনসিগনিফিক্যান্ট। মেন যে ক্রাইটেরিয়া হচ্ছে এনট্রপি ক্রাইটেরিয়া। আবার উল্টো দিকে যখন সোডিয়াম ক্লোরাইড জলে রিজলভ করছে বা সুক্রোজ জলে রিজলভ করছে, সেই ধরনের সিচুয়েশন গুলোতে সেক্ষেত্রেও এনট্রপি মিক্সিং আছে, কিন্তু এনট্রপি মিক্সিংটা তখন ইনসিগনিফিক্যান্ট। মেন ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ডেল্টা এইচটা। যে দেখা যাচ্ছে যে আমি যখন ধরো সোডিয়াম ক্লোরাইড কেন জলে ডিজলভ করে আর কেন ক্যালসিয়াম ফ্লোরাইড করে না, তখন তুমি সলভেশন এনার্জি ভার্সাস ল্যাটিস এনার্জি বা হাইড্রেশন এনার্জি ভার্সাস ল্যাটিস এনার্জি তুমি কম্পেয়ার করছো, কম্পেয়ার করে কথাবার্তা বলছে। অ্যালুমিনিয়াম বা এইচ সেল ধরো কোভ্যালেন্ট কম্পাউন্ড, এইচ সেল কেন একই সলিউশনে হচ্ছে ডিজলভ করে এইচ প্লাস এবং সি এর মাইনাস হিসেবে থাকছে, হ্যাঁ,
সেইটার ওই তুমি কোভ্যালেন্ট বন্ডিং ভার্সেস হচ্ছে হাইড্রেশন এনার্জি বা সলভেশন এনার্জি কম্পেয়ার করে পুরো জিনিসগুলোকে তুমি বলো। ঠিক আছে? এটা। আচ্ছা এবারে হ্যাঁ, হ্যাঁ, যে তুমি তুমি ওটাকে মানে কম্পেয়ার করে বলো এবং সেক্ষেত্রে দেখো যেটা বলছি যে মানে পোলার আর পোলার রিজলভ করাটা তার জন্য এনার্জি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট কিন্তু যদি নন পোলার রিজলভ করে তার জন্য এনট্রপি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট এবং আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তো সেই রেসপেক্টে কোনো ইন্টারাকশন নেই। ডেল্টা এইচ মিক্সিংটা 0 তার ক্ষেত্রে পুরোটাই হচ্ছে তোমার এনট্রপি মিক্সিং এর জন্য। তো যখন তোমাকে কমেন্ট করতে বলছে তাতে হচ্ছে কমেন্টটা হবে এরকম যে ফর আইডিয়াল সলিউশন ডেল্টা এইচ মিক্সিংটা 0 তাহলে দেন ডেল্টা জিটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস তো ডেল্টা এইচ মিক্সিং যদি 0 হয়ে যায় পুরোটাই হচ্ছে মাইনাস টি ইন্টু ডেল্টা এস মিক্সিং হয়ে গেল এইটা। আচ্ছা এবারে ফর স্পন্টানিয়াস মিক্সিং ডেল্টা জি মিক্সিংটা লেস দ্যান 0 হবে এইটা। তাহলে therefore ডেল্টা এস মিক্সিংটা অবশ্যই তোমার গ্রেটার দ্যান 0 হতে হবে। তার মানে বোঝা গেল দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, স্টেটমেন্টটা সত্যি এবং দেখো আইডিয়াল সলিউশন তৈরি হচ্ছে ডিউ টু পজিটিভ এনট্রপি মিক্সিং, কারণ এনথালপি মিক্সিং এর এখানে কোনো রোল নাই, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। আচ্ছা এবারে এই প্রবলেমটা আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে রিয়েল সলিউশন বা রিয়েলটা হয়তো কখনো উল্লেখও করলো না, সলিউশন ইজ ফর্ম ডিউ টু পজিটিভ এনট্রপি মিক্সিং কোট আনকোট এটা। এবারে এখানে যদি বলা হয় কমেন্ট অন দ্য স্টেটমেন্ট বা জাস্টিফাই ও ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট, তখন তুমি কি করবে? দেখো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি তো, এবার যখন রিয়েল সলিউশন বলছে বা নন আইডিয়াল সলিউশন বলছে সেই পার্টিকুলার কেসে কিন্তু তোমাকে ওই শুধুমাত্র এটা বললে হবে না, মানে আমি এটাকে একটুখানি কোশ্চেনের মতো তো একটুখানি লাল কালিতে লিখলে ভালো হতো। আচ্ছা এবারে পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি পরের কোশ্চেনটা একবার দিয়েছে এবং দেখলাম 3 নম্বর দিয়েছে। মানে ইনিশিয়ালি লোকে ওই আগেরটা না করে 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 এমন অভ্যস্ত হয়ে যায় যে ডেল্টা ইজ মিক্সিংটা 0, তাহলে সাডেনলি হচ্ছে কোনো একটা সলিউশন তৈরি হচ্ছে ডিউ টু পজিটিভ এনট্রপি মিক্সিং, কিন্তু সেটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেই সত্যি, কিন্তু যদি আইডিয়াল কথাটা উল্লেখ না করে দেয়, যদি শুধুমাত্র একটা সলিউশনের কথা বলে বা নন আইডিয়াল সলিউশন বা রিয়েল সলিউশনের কথা বলে তখন কিন্তু জাস্ট এই স্টেটমেন্টটা সত্যি না। তাহলে যেটা আমি তখন লিখবো, দিস স্টেটমেন্ট ইজ ট্রু, ইজ ট্রু ফর আইডিয়াল সলিউশন। এইটা হচ্ছে ওই মানে শিয়া ভাব মানে লিখলে মানে আগেরটা তখন তোমাকে লিখে দিতে হবে, এটা পুরোটাকে লিখে দিতে হবে যে কেন তোমার আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা সত্যি, বাট ফর নন আইডিয়াল সলিউশন অ্যাবাভ স্টেটমেন্ট ইজ নট ফুললি কারেক্ট। তখন এই স্টেটমেন্টটা কারেক্ট না, কেন নয়? ফর নন আইডিয়াল সলিউশন ডেল্টা ইজ মিক্সিং নট ইকুয়াল টু 0। এবারে দেখো যে ফর বা একবার চেঞ্জ ইন গিভস এনার্জি, ওটাই তো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেটা নেগেটিভ ভাবে তোমাকে দেখাতে হবে। চেঞ্জ ইন গিভস এনার্জি ডেল্টা জি মিক্সিং
ইকুয়াল টু ডেল্টা এইচ মিক্সিং মাইনাস টি ইন্টু ডেল্টা এস মিক্সিং। তাহলে ডেল্টা এইচ মিক্সিং এখন যেহেতু জিরো নয়, তাহলে শুধুমাত্র এন্ট্রপি মিক্সিং দিয়ে সব চলবে না, তখন ডেল্টা এইচ মিক্সিং এর একটা রোল থাকবে। তাহলে তাহলে ইন দিস কেস delta S mixing together with delta H mixing will decide whether delta H mixing less than 0 at a particular temperature or not। কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে মানে তোমার ডেল্টা জি মিক্সিংটা কোন পার্টিকুলার টেম্পারেচারে ডেল্টা জি মানে পার্টিকুলার টেম্পারেচার কেন বলছে, এখানে টেম্পারেচার ফ্যাক্টরটা আছে। ডেল্টা এস মিক্সিং যদি পজিটিভ হয় তার সঙ্গে টেম্পারেচার যত বাড়ানো হবে এই মাইনাস টি ডেল্টা এস মিক্সিং তার ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি বাড়বে, মানে তত নেগেটিভ হবে যে ডেল্টা জি মিক্সিংকে সহজে নেগেটিভ করে দিতে চাইবে। ওখানে না টেম্পারেচার বাড়ালে ইউজুয়ালি মিউচুয়াল সলিবিলিটি বাড়ে, তার কারণটা হচ্ছে এই যে এন্ট্রপি মিক্সিংটা কিন্তু পজিটিভ, তার সঙ্গে টেম্পারেচার গুণ আছে, তার টেম্পারেচার কত তুমি বাড়াবে তো এক্সপেক্টেড যে তোমার এইটার কন্ট্রিবিউশনটা ডেল্টা জিতে আরো বেশি হবে, তত জিনিসটা নেগেটিভ হয়ে যেতে চাইবে। In this case, delta S mixing together with delta H mixing will decide whether delta G mixing less than 0 at a particular temperature or not। তাহলে তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াবে যে in this case তাহলে then the above statement cannot be fully correct। শুধুমাত্র এন্ট্রপি মিক্সিং এর জন্য সবকিছু হচ্ছে তুমি বলতে পারো না, ঠিক আছে। তাহলে দেখো যদি আইডিয়াল সলিউশন হয় তখন স্টেটমেন্টটা কারেক্ট, কিন্তু নন আইডিয়াল সলিউশন বা জাস্ট নর্মাল একটা সলিউশন যদি বলে দেয় আর কি, তখন কিন্তু তোমাকে এটাকে ক্রিটিসাইজ করতে হবে যে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এন্ট্রপি অফ মিক্সিংটাই মানে সোল ডিটারমাইনিং ফ্যাক্টর, কিন্তু যখন নন আইডিয়াল সলিউশন হবে তখন কিন্তু তোমার ডেল্টা এস মিক্সিং এর সঙ্গে ডেল্টা এইচ মিক্সিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? একটা না অনেকক্ষণ কথাবার্তা বলা হলো, একটুখানি তোমরা না মাথাটা একটুখানি রিল্যাক্স করো। হ্যাঁ, সহজ সহজ জিনিস পড়াচ্ছি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মানে একটা নয় অনেক কথা বলা হয়েছে, একটা না অত কথা বললে মাথা খারাপ হয়ে যাবে, একসময় বোরিং হয়ে যাবে জিনিস। আর এবারে আমরা একটা কাজ করি যে এরকম একটা প্রবলেম পড়ে, সো দ্যাট ফর ideal binary solution delta G mixing will be minimum when x1 equal to x2 equal to half। অর্থাৎ তোমার ইকুইমোলার মিক্সচার যখন হবে বাইনারি সলিউশনের ক্ষেত্রে, তখনই হচ্ছে তোমার ডেল্টা জি মিক্সিংটা তার মিনিমাম ভ্যালুতে আসবে। ডেল্টা জি মিক্সিং তুমি নেগেটিভ ধরেছিলে, তার যখন দুটো সলিউশন মিশছে না তখন ডেল্টা জি মিক্সিং 0, যখন মিশছে তখন সেটা নেগেটিভ হচ্ছে। আবার ধর আমি বলছি যে এ একটা মানে পিওর এ ছিল, তার ক্ষেত্রে কোনো মেশা স্টার্টিং হয়নি বলে এন্ট্রপি মিক্সিংটা সাডেনলি 0। এবার তুমি বি অ্যাড করা শুরু করলে তাহলে এ এর মোল ফ্র্যাকশন কমছে, বি এর মোল ফ্র্যাকশন বাড়ছে,
তখন তোমার গিবস এনার্জিটা গিবস এনার্জি অফ মিক্সিংটা নেগেটিভ, মানে গিবস এনার্জিটা তোমার কমছে 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 কমে একটা মিনিমাম জায়গায় তোমার পৌঁছালো। তারপরে যখন তোমার ওই বি এর অ্যাডিশনটা বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে, একটা সময় পর কি হবে, যে বি এর মোল ফ্র্যাকশনটা 1 এর দিকে পৌঁছাবে, এর মোল ফ্র্যাকশনটা 0 এর দিকে পৌঁছাবে, তখন একটা পিওর বি এর মতো সেটা দেখতে হয়ে যাবে, তখন আবার ডেল্টা জি মিক্সিংটা 0 হবে। তার মানে ওটা সাডেনলি একটা মিনিমা দিয়ে যায়, এটা তোমার কাছে পরিষ্কার। তাহলে এবারে দেখো, তাহলে ডেল্টা জি মিক্সিং এর এক্সপ্রেশন যেটা ফর এ বাইনারি আইডিয়াল সলিউশন বা ফর an ideal binary solution, for an ideal binary solution delta জি মিক্সিংটা কত না nRT summation over I xi ln xi, এটা তাহলে এইটা লিখতে হবে কত, nRT x1 ln x1 x2 ln x2। বাইনারি সলিউশন মানে দুটো স্পিসিস আছে, এক নম্বর এবং 2 নম্বর, এক নম্বরটা সলভ, 2 নম্বরটা সলিউট, তো x1 ln x1 প্লাস x2 ln x2। এইটাকে তুমি লিখতে পারো nRT x1 ln x1 প্লাস এইটাকে তুমি লেখো 1 মাইনাস x1 ln 1 মাইনাস x1, এইটা মানে x2 কে x1 এর ফর্মে লিখে ফেলে, কেন না যেহেতু বাইনারি সলিউশনের জন্য x1 প্লাস x2 তো 1, হ্যাঁ, মানে দুজনের মোল ফ্র্যাকশনের যোগফল তো 1 হয়, সেখানে x1 প্লাস x2 যদি 1 হয়ে যায়, তাহলে সেখান থেকে তুমি জাস্ট এই x2 এর জায়গায় 1 মাইনাস x1 বসিয়ে দিলে। আচ্ছা, এবারে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x1 for which delta G mixing is minimum, we put কি del x1 into delta G mixing, this should be equal to 0। মানে তোমার ডেল্টা জি মিক্সিং তো এখন x1 এর ফাংশন হয়ে গেছে, তাহলে সেটা তুমি জাস্ট x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটাকে 0 করতে হবে, সেটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এটা del x1 এটা nRT x1 ln x1 প্লাস 1 minus x1 ln 1 minus x1, this is actually equal to 0। nRT একটা বাদ চলে গেল, সেটা হচ্ছে 1 প্লাস ln x1, মানে এখানে যেটা দেখো nRT বাদ চলে গেল, কারণ আলটিমেটলি আমি 0 করবো, তাহলে x1 ln x1, x1 কে দেখে ln x1 এর ডেরিভেটিভ করে 1 বাই x1 হবে, তাহলে x1 x1 কেটে কি 1 হয়ে গেল, প্লাস এটা ln x1 টাকে দেখে x1 এর ডেরিভেটিভ করলে সেটা তোমার 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস ln x1 হলো। আর এখানে দেখো 1 মাইনাস x1, তাহলে এটা ডেরিভেটিভ করলে 1 বাই 1 মাইনাস x1, তবে এটা তোমার মাইনাস 1 হয়ে যাচ্ছে, এটা মাইনাস ln 1 মাইনাস x1, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে এখানে দেখো প্রথমটা যখন ডেরিভেটিভ করছে x1 এর আগে নেগেটিভ আছে বলে একটা নেগেটিভ আসবে, আর যখন 1 মাইনাস x1 কে ডেরিভেটিভ করছে x1 আগে নেগেটিভ আছে বলে আবার একটা তোমার নেগেটিভ আসবে। এটা হলো এখান থেকে দেখা ln x1 বাই 1 মাইনাস x1, সেটা 0, 0 মানে হচ্ছে ln 1, এটা এখান থেকে দেখো x1 বাই 1 মাইনাস x1 ইকুয়াল টু 1, এখান থেকে x1 ইকুয়াল টু তোমার হয়ে গেল হাফ। এটা তো x1 যদি হাফ হয়ে যায়, সাডেনলি x2 টা কত হয়ে যায়, সেটা আমার হাফ হয়ে যাবে। এবার দেখো x1 হাফ আর x2 মানে x1 বাই 1 মাইনাস x1 যদি 1 হয়ে যায়, তো এখান থেকে x1 এর হাফ বেরিয়ে গেল, আর x2 প্লাস x1 যেহেতু 1, সেটা x2 টা অটোমেটিক্যালি তোমার হাফ বেরিয়ে গেল। তাহলে দেখো এটা গিবস এনার্জি অফ মিক্সিংটা মিনিমাম হবে যখন তোমার এটা। আর এটা 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 একটা বলি যে এটা যে মিনিমা, সেটা তুমি ছবি দিয়ে বুঝতে পারবে, নাহলে সেকেন্ড ডেরিভেটিভ করে x1 এর জায়গায় হাফ, x2 এর জায়গায় হাফ বসাবে, মানে তুমি যদি এইটা করো del2 ডেল্টা জি মিক্সিং বাই del x1 স্কোয়ার, যেখানে x1 এর জায়গায় তুমি হাফ বসাও, এটা সার্টেনলি তোমার গ্রেটার দ্যান 0 হবে। এটা করে দেখে নিতে পারো। মানে ম্যাথমেটিক্যালি তো মিনিমা না ম্যাক্সিমা দেখাতে গেলে ফার্স্ট ডেরিভেটিভটা যেমন 0 হতে হয়, সেকেন্ড ডেরিভেটিভ তো পজিটিভ হলে তবে সেটা মিনিমা, আর নেগেটিভ হলে তবে সেটা ম্যাক্সিমা। তাহলে এটা ইচ্ছে কোশ্চেন অফ মিনিমা বলে সেকেন্ড ডেরিভেটিভটাকে যদি কষো তুমি, কষে যদি x1 এর জায়গায় হাফটা বসা, সেটা গ্রেটার দ্যান 0 হয়ে যায়।
এটা না করার এমনিতে দরকার নেই, তার কারণটা হচ্ছে যে তুমি তো মানে কোয়ালিটেটিভলি আমি যেটা বললাম আর কি, যে তখন এইখানে এই যে বাইনারি সলিউশনে যেটা এনআরটি এক্স ওয়ান এলেন এক্স ওয়ান প্লাস এক্স টু এলেন এক্স টু, তাহলে প্রথমে যদি এক্স ওয়ানটা ওয়ান তাহলে এক্স টুটা জিরো হবে, তখন ডেল্টা জি মিক্সিংটা জিরো। যদি এক্স টুটা ওয়ান এক্স ওয়ানটা জিরো করো তাহলে ডেল্টা জি মিক্সিংটা জিরো, তাহলে দুটোতেই জিরো। এবারে তুমি দেখতে পাচ্ছ এক্স ওয়ান এক্স টু কোনো ফাইনাইট ভ্যালু যদি থাকে জিরো থেকে ওয়ানের মধ্যে, ডেল্টা জিটা নেগেটিভ হচ্ছে, ডেল্টা জি মানে পরিষ্কার ওটা জিরো, প্রথমটা জিরো শেষটা জিরো, কিন্তু মাঝে হচ্ছে নেগেটিভ, মানে স্যাটেলাইট সেটা মিনিমা দিয়ে যাবে। মিনিমা দিয়ে যদি যায় তাহলে তার ছবিগুলো কেমন হলো, একটা আমি ছবি এঁকে তোমায় দেখাচ্ছি। ধরো এই দিকে তুমি কম্পোজিশন প্লট করছো, এটা ধরো পিওর, মানে মানে এটা আমি এক্স ওয়ান এবং এক্স টু লিখেছি ধরে নাও, মানে সলভেন্টটাকে আমি এ বলছি, সলিডটাকে ভি বলছি, পিওর এটা পিওর বি এটা। আচ্ছা এবারে আমি যদি মাঝে একটা পার্টিকুলার পয়েন্ট বলি, এইটা এটা তোমার জিরো লাইন, আমি তো প্লট করবো বেসিক্যালি তোমার ডেল্টা জি মিক্সিংকে, এইটা তোমার জিরো লাইন। তো দেখো পিওর এ তখনও গিভস ফেনার মিক্সিংটা জিরো, পিওর বি তখন গিভস ফেনার মিক্সিংটা জিরো, তার মাঝে কি হবে, মাঝে এটা তোমার সার্টেনলি এইরকম করে মিনিমা দিয়ে যাচ্ছে, ছবিটা হচ্ছে এটা মিনিমা দিয়ে যাচ্ছে, তাহলে এটা মানে এটা মানে নেমে তারপরে আবার মানে জিরো থেকে নেগেটিভ হলো পরে আবার জিরো হয়ে গেল। এটা যখন হচ্ছে তাকে একটা পার্টিকুলার পয়েন্টে মিনিমাটা দেখতে পাচ্ছি, সেটা কি না এক্স এ ইকুয়াল টু এক্স বি ইকুয়াল টু বেসিক্যালি হাফ, যেটা আমি এখানে এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু হাফ যা বসিয়েছি, এক্স ওয়ান হাফ এক্স টু হাফ, এটা যখন হবে তখন মিনিমা যাবে। এখানে খাটালে টেম্পারেচার ফিক্স থেকে ছবিটা নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে একটা আইডিয়াল বাইনারি সলিউশনের জন্য গিভস ফেনার মিক্সিংটা মিনিমাম হবে যখন এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু হাফ, এটা ঠিক আছে। আচ্ছা একটা প্রবলেম তোমাকে দিচ্ছি, যে শো দ্যাট ফর আইডিয়াল binary solution, so that for ideal binary solution entropy of mixing will be maximum, আগেরটা মিনিমাম ছিল এখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম when x1 equal to x2 equal to তোমার হাফ। মানে একই রকম করে প্রবলেমটা হবে, সেখানে শুধু তফাৎটা কি যে এই যে ডেল্টা এস মিক্সিং এর এক্সপ্রেশনে এনআরটির বদলে হচ্ছে তোমার মাইনাস এনআর হবে, বাকি তো সব এক্স্যাক্টলি একই, করে তুমি এক্স্যাক্টলি একই রকম ভাবে করবে, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু হাফ বেরিয়ে যাবে। কিন্তু খেয়াল করে দেখো যে গিভস ফেনার যেটা কম ছিল বলে সেটা মিনিমা দিয়ে যাচ্ছে, কিন্তু এন্ট্রপিটা তোমার বাড়বে, সেটা কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার ম্যাক্সিমা দিয়ে যাবে। মানে এটা তুমি ছবিটা একটুখানি আমি এঁকে দিচ্ছি, শুধু তুমি অঙ্কটা বাড়িতে কষবে, একদম একই রকমের অঙ্ক, শুধু ছবিটা আমি এঁকে দিই। এদিকে ধরো কম্পোজিশন প্লট করছো, এদিকে তোমার ধরো পিওর এ, এদিকে পিওর বি, এটা এখানে ধরো ডেল্টা এস মিক্সিং, ডেল্টা এস মিক্সিং, আর এইখানে এই নিচের ভ্যালুটা তুমি জিরো লিখতে পারো, এটা জিরো ভ্যালু। এবার কি হচ্ছে, যখন পিওর এ তখনও এন্ট্রপি মিক্সিং জিরো, পিওর বি তখন এন্ট্রপি মিক্সিং জিরো। এবার তার বদলে কি সেটা বাড়ছে, বাড়লে এটা একটা এরকম ম্যাক্সিমা দিয়ে গেল, এটা হলো। তাহলে এটা তোমার যখন এক্স ওয়ান ইকুয়াল টু বা এক্স এ ইকুয়াল টু এক্স বি ইকুয়াল টু তোমার হাফ, সেটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, এবং এটা করার সময় অবশ্যই টেম্পারেচারটা ঠিক রাখা আছে। আর অঙ্কটা হচ্ছে এক্স্যাক্টলি যেমন করেছে সেরকম, এটা। আচ্ছা এবারে ধরো আমি এখন একটা পার্টিকুলার জিনিস বলছি, যে ফর এ
n component ideal solution delta G mixing will be minimum or delta S mixing will be maximum. Delta G mixing will be minimum or delta S mixing, মানে দুটোই দিতে পারে বা যে কোনো একটা দিতে পারে, যে কোনো একটাই অলরেডি ইউজুয়ালি দেয়, or delta S mixing will be maximum when x1 equal to x2 equal to dot 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 equal to xn equal to তোমার 1/n, অর্থাৎ ইকুইমোলার মিক্সচার হলে ডেল্টা জি মিক্সিংটা তোমার মিনিমাম হবে আর ডেল্টা এস মিক্সিংটা ম্যাক্সিমাম হবে। এটা আমি এন কম্পোনেন্ট করেছি, মানে এন এর জায়গায় 2 বসিয়ে দিলে সেটা বাইনারি সলিউশন হয়ে গেছে, এন এর জায়গায় 3 বসালে সেটা টার্নারি সলিউশন হতো। আর তুমি পরিষ্কার বুঝতে পারলে অঙ্ক টঙ্ক ইত্যাদির জায়গাগুলো হচ্ছে ডেল্টা জি মিক্সিং এর জন্য যেমন ডেল্টা এস মিক্সিং এর জন্য এক্স্যাক্টলি একই রকম। আমি যে কোনো একটা করে তোমায় দেখাই। ধরো তুমি জাস্ট ফর n component ideal solution, আমি এনট্রপি দিয়েই বলছি। Entropy of mixing is given as এটা ডেল্টা এস মিক্সিং, সেটা তো ফর্মুলা এটা মাইনাস এন আর সামেশন অফ আর আই এক্স আই এল এন এক্স আই, এটা মাইনাস এন আর, তুমি ধরো এটাকে লিখলে এক্স ওয়ান এল এন এক্স ওয়ান প্লাস এক্স টু এল এন এক্স টু প্লাস ডট 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 প্লাস ধরো এক্স এন মাইনাস ওয়ান এল এন এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন এল এন এক্স এন, এনটা টোটাল কম্পোনেন্ট থাকে, তুমি এইরকম ভাবে লিখলে এটা। আর এবারে এইটাকে তুমি চাইলে লিখতে পারো, দেখো মাইনাস এন আর এই প্রথমগুলো যেমন আছে থাক, এক্স ওয়ান এল এন এক্স ওয়ান প্লাস এক্স টু এল এন এক্স টু এগুলো থাক, প্লাস এক্স এন মাইনাস ওয়ান এল এন এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত থাক। কিন্তু তারপরের যে পার্টটা, এটাকে এক কাজ করো, ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু করে আপ টু মাইনাস এক্স এন মাইনাস ওয়ান করে দাও, ইন্টু এল এন ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইত্যাদি করে মাইনাস এক্স এন মাইনাস ওয়ান করে দাও। মানে ব্যাপারটা কি হলো, যে যেহেতু তোমার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন এইগুলো যোগফল হচ্ছে তোমার ওয়ান, তাহলে এক্স এন এর জায়গায় ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স এন মাইনাস ওয়ান জাস্ট তুমি রিপ্লেস করে দিও। আচ্ছা, এখন কিন্তু এটা দেখো তোমার এটা ওই আগেরটা যেমন বাইনারি সলিউশন বলে শুধুমাত্র এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ করলেই চলতো, এখন কিন্তু শুধুমাত্র এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ করলে চলবে না। কি করতে হবে তোমাকে, যে তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন মাইনাস ওয়ান ফর হুইচ ডেল্টা এস মিক্সিং ইজ ম্যাক্সিমাম, তোমাকে কি করতে হবে না, ডেল্টা এস মিক্সিং বাই ডেল এক্স ওয়ান এটাকে জিরো করতে হবে, ডেল্টা এস মিক্সিং বাই ডেল এক্স টু সেটা তোমার জিরো করতে হবে, এইভাবে করে ডেল্টা এস মিক্সিং বাই ডেল এক্স এন মাইনাস ওয়ান এটা তোমার জিরো করতে হবে। তবে এটা ইম্পর্টেন্ট যে এখানে দেখো প্রত্যেকটাকে তোমার মানে প্রত্যেকের রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটা জিরো করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো যে এই ডেল্টা এস মিক্সিং এর যে এক্সপ্রেশনটা বলা আছে, এই যে এক্সপ্রেশনটা তুমি যখন এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ করবে তখন কি পার্শিয়াল ডেরিভেটিভ করছো, তো এক্স ওয়ান যেখানে ইনভলভ আছে তার ক্ষেত্রে শুধুমাত্র ডেরিভেশনটা হবে, বাকি সব জিরো হয়ে যাবে। তার মানে সবসময় প্রথম টার্মটা লাস্ট টার্মটা ইনভলভ হবে। তাহলে দেখো, তাহলে এইটা থেকে তুমি কি পাচ্ছ, প্রথম টার্মটা হচ্ছে ওয়ান প্লাস এল এন এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এল এন ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস ডট 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 এক্স এন মাইনাস ওয়ান, দিস শুড বি ইকুয়াল টু জিরো এই প্রথমটার থেকে, এটা
কেন দেখো এখানে খেয়াল করো, আমি আর হচ্ছে না, এখানে দেখো যখন তুমি x1 এসে পার্সিয়াল ডেরিভেটিভ করছো তাহলে এই টার্মটা থেকে কি পাবে 1 প্লাস ln x1, এটা 0, বাকি সব 0। এবারে চলে আসবে লাস্ট টার্মটা কি 1 মাইনাস x1 মাইনাস x2 ডট 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 করে, যেখানে তোমার বেসিক্যালি তোমার 1টা কোথায় ইনভলভ আছে, এগুলো তো 1 নাই, কিন্তু লাস্টের টার্মটা 1 আছে। তাহলে যখন এইটাকে কনস্ট্যান্টে কেটে যখন ডেরিভেটিভ করবে তাহলে এটা -1 হয়ে যাবে, আর এটাকে কনস্ট্যান্টে কেটে ডেরিভেটিভ করলে হচ্ছে সেটা তোমার ওই যেটা লিখেছি -l এর ওইটা হয়ে যাবে। এটা 1 কেটে গেল, এটা ln x1, এইটা কত, ইট ইজ নাথিং বাট ln xn, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে ln x1 বাই xn এটা হয়ে গেল ln 1। তাহলে এইখান থেকে তুমি কি পেলে, x1 ইকুয়াল টু xn পেলে। আচ্ছা, সিমিলারলি তুমি এই যে ডেল্টা এস মিক্সিং বাই ডেল x2 ইকুয়াল টু 0, সেখান থেকে তুমি কি পাবে, x2 ইকুয়াল টু xn পাবে। x2 ইকুয়াল টু xn পাবে। তো ডেল্টা এস মিক্সিং বাই ডেল এক্স এন মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে তুমি কি পাবে, এক্স এন মাইনাস 1 ইকুয়াল টু xn পাবে। তাহলে ক্লিয়ারলি কি ধরছে দেখো, এটা ধরো একটা ইকুয়েশন, এটা ধরো একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তাহলে ক্লিয়ারলি x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু xn মাইনাস 1 ইকুয়াল টু xn ইকুয়াল টু কি হয়ে গেল, এটা সমান হয়ে গেল। তা সমান হয়ে গেলে কত হবে, সবাই যোগফল তো 1, তা প্রত্যেকে যদি সমান হয়ে গেলে তাহলে এক একটা জিনিস কি হবে 1/n। তা দেখো, তা যখন তারা ইকুইমোলার মিক্সচার হবে তখনই তোমার এন্ট্রপি মিক্সিংটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যেটা আমি এন্ট্রপি মিক্সিং এর জন্য বলেছি সেটা একই রকম ভাবে তুমি গিবস-ফিনাচ মিক্সিং এর জন্য বলতে পারবে। আচ্ছা, এটা স্পেশাল কেসে প্রবলেম হিসেবে এরকম পড়ে যে সো দ্যাট করে 3 component ideal solution delta G mixing will be minimum or delta S mixing will be maximum when x1 equal to x2 equal to x3 equal to 1/3। মানে আমি জেনারেলি এটা 1/n তোমাকে দেখালাম, তাহলে তোমাকে 3 কম্পোনেন্ট সিস্টেম হলে এটা 1/3 হবে, সেটা তুমি দেখাতে পারো। তাহলে বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আইডিয়াল বাইনারি সলিউশন সম্বন্ধে যে কথাগুলো বলা যায় আর কি, সেইগুলো আমরা বলে ফেললাম। তাহলে প্রথমে আমরা ওই মানে আইডিয়াল বাইনারি সলিউশনে ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন, ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রামে আবার কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ এবং কম্পোজিশন অফ ভেপার ফেজ, এটা নিয়ে তুমি কথাবার্তা বলেছো। তারপরে বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন, সেই ডায়াগ্রাম নিয়ে তুমি কথাবার্তা বলেছো, সেখান থেকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটাকে বুঝেছো, লিভার রুল বুঝেছো, টাই লাইন, আইসোপ্রেন, লিকুইড লাইন, ভেপার লাইন ইত্যাদিতে এই সব কনসেপ্টগুলোকে বুঝেছো। তারপরে একটা পার্ট আমি যেটা করলাম যে আইডিয়াল সলিউশন যদি তৈরি হয় তাহলে থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো কেমন চেঞ্জ হবে এবং সেই রিলেটেড যা কিছু প্রবলেম বলা যায় সেই জিনিসগুলোকে আমি আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এবারে নেক্সট যে জায়গাটা আমরা চলে আসবো সেটা হচ্ছে তোমার নন আইডিয়াল সলিউশন। আচ্ছা, নন আইডিয়াল সলিউশন। আচ্ছা, নন আইডিয়াল সলিউশন মানে যেটা আইডিয়াল নয় সেটাই নন আইডিয়াল। বাস্তবিক সলিউশনগুলো তুমি পাও সেগুলো হচ্ছে ইউজুয়ালি নন আইডিয়াল সলিউশন। এবার নন আইডিয়াল সলিউশন মোরালেস আইডিয়ালি বিহেভ করতে পারে যখন সেটা সাফিসিয়েন্টলি ডাইলিউট হবে। কিছু কাজ গল্প। আচ্ছা দেখো তুমি এখানে কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে নন আইডিয়াল সলিউশনকে তুমি ক্যারেক্টারাইজ করবে 3টে প্রপার্টি দিয়ে। ধরো যদি একটা বাইনারি নন আইডিয়াল সলিউশন কনসিডার করে যেখানে দুটো কম্পোনেন্ট এ অ্যান্ড বি আছে, তাহলে এ এ বি বি অ্যান্ড
AB interactions are different. BB এবং AB ইন্টারাকশনস, সেই ইন্টারাকশনসগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট। আইডিয়াল সলিউশন হলে তারা কিন্তু একই রকমের হবে। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে Raoult's law is not obeyed in all concentration. Raoult's law is not obeyed in all concentration. সমস্ত কনসেন্ট্রেশনে কিন্তু Raoult's lawটা তোমার ওবেড হচ্ছে না। Raoult's law is not obeyed in all concentration. এইটা কিন্তু এটা হয় যে, বাট ফর very dilute solution Raoult's law is obeyed. এইটা একে বলা হয় কল আইডিয়ালি ডাইলিউট সলিউশন। আর কি, আর হচ্ছে তোমার ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0, ডেল্টা এস মিক্সিংটা হচ্ছে তোমার মাইনাস এনআর সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই, আর ডেল্টা জি মিক্সিংটা হচ্ছে এনআরটি সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই। তা থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোর এক্স্যাক্টলি এই চেঞ্জটাই হবে, অন্য কিছু হলে হবে না। তাহলে তাহলে মানে বেসিক্যালি আইডিয়াল সলিউশন হতে হলে, ও এটা নট ইকুয়াল টু মানে আইডিয়াল সলিউশন হলে এগুলো হতো, আর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা তোমার হবে না। তার মানে দেখো, তাহলে আইডিয়াল সলিউশনের জন্য যে যে প্রপার্টিগুলোকে বলেছিলাম সেগুলো জাস্ট এক বা একাধিক, মানে আসলে একটার গন্ডগোল হলে বাকিগুলো অটোমেটিক্যালি গন্ডগোল হয়ে যাবে। যদি তোমার এ বিবি এবং এবি ইন্টারাকশন আলাদা হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি ডেল্টা এইচ মিক্সিং আর জিরো হবে না, সেটা নন জিরো হবে। এটা এবং ইন্টারাকশন যদি থাকে সার্টেনলি রাউসটা তখন আর ওবের হবে না। তাহলে নন আইডিয়াল সলিউশন হচ্ছে যেগুলো আইডিয়াল না। তাহলে আইডিয়াল সলিউশন হওয়ার জন্য যে যে কন্ডিশনগুলো দরকার, অন্য কন্ডিশনগুলো জাস্ট নেবো, তাহলেই হবে। আচ্ছা, এবারে দেখো তাহলে এই যে জায়গাটা আমি বলেছি, রাউলস ল ইজ নট ওবেড ইন অল কনসেন্ট্রেশন, তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে ভেপার প্রেসার যদি তুমি দেখো, ভেপার প্রেসার অফ দ্য কম্পোনেন্টস in a non-ideal solution, vapor pressure of the components in a non-ideal solution, P এটা এইটা আদার দেন এক্স এ পি স্টার, মানে রাউসটা ওবে করলে কি হতো, পি এটা এক্স এ পি স্টার হতো, পিবিটা এক্স বি পিবি স্টার হতো। যেহেতু আমি বলেছি রাউসটা ওবেড হচ্ছে না, কারণ পি এটা ইউজুয়ালি নট ইকুয়াল টু এক্স এ পি স্টার, পিবিটা নট ইকুয়াল টু এক্স বি পিবি স্টার। এটা অ্যাকচুয়ালি কি হতে পারে, একটা সিচুয়েশন হতে পারে যে টু কেসেস, যে পি এটা গ্রেটার দেন এক্স এ পি স্টার, আর যেটা আমি দেখাবো পরে দুয়ে মার্গুলিস ইকুয়েশন থেকে, তো একজনের জন্য যদি তোমার ভেপার প্রেসারটা আইডিয়ালি যে ভেপার প্রেসার হয় তার তুলনায় বেশি হয়, তাহলে অন্যটার জন্য অটোমেটিক্যালি বেশি হবে। তা টু কেসে যখন পি এটা গ্রেটার দেন এক্স এ পি স্টার, যখন পিবিটা গ্রেটার দেন এক্স বি পিবি স্টার, এইটা এক নম্বর। আর 2 নম্বর হতে পারে পি এটা লেস দেন এক্স এ পি স্টার আর পিবিটা লেস দেন এক্স বি পিবি স্টার। এটা তা দুজনের ক্ষেত্রে ভেপার প্রেসারটা রাউস ল থেকে যে প্রেডিক্টেড ভ্যালু ছিল তার থেকে বেশি হতে পারে, বা রাউস ল থেকে প্রেডিক্টেড ভ্যালু ছিল তার থেকে কম হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে সিচুয়েশনটা, এটাকে বলা হয় যে পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আর এইটা হচ্ছে তোমার নেগেটিভ ডেভিয়েশন ফ্রম, একটা পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, আর একটা তোমার নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। ঠিক আছে, একটা পজিটিভ ডেভিয়েশন, একটা তোমার নেগেটিভ ডেভিয়েশন। আচ্ছা, এবারে দেখো
এটা তো ইনইকুয়ালিটি। এবার তুমি লিখতে পারো জিনিসটাকে যে ফর নন আইডিয়াল সলিউশন এর ভেপার প্রেসারটাকে তুমি একটা ওই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বলে একটা টার্ম তুমি নিলে গামা এ, তারপরে এক্স এ পিএসটা তুমি রাখো, আর পি বিটা গামা বি এক্স বি পিবি স্টার বলো, যেখানে গামা এ অ্যান্ড গামা বি আর দ্য রেশনাল অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। তার মানে যেটা ব্যাপার যে ওর সঙ্গে আজ তুমি একটা ফ্যাক্টর গুণ করে দিচ্ছ, মানে আইডিয়ালি যা হওয়ার কথা ছিল তার সঙ্গে একটা গামা এ বা আইডিয়ালি যা হওয়ার কথা গামা বি গুণ করে দিলে তারা এই মানে এরা গামা এ এবং গামা বি তারা হচ্ছে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট আর কি, এবং অবভিয়াসলি আইডিয়াল সলিউশন হলে গামা এ গামা বি তোমার সমান হয়ে যাবে। তাহলে ফর আইডিয়াল সলিউশন গামা এ গামা বি তারা বেশিটা তোমার 1 হয়ে যাবে। তাহলে এই গামা এ বা গামা বি দিয়ে তুমি একটা নন আইডিয়াল সলিউশনের ভেপার প্রেসারটাকে জাস্ট লিখতে পারো এটা। আচ্ছা, এবারে একটা ইকুয়েশন আছে যাকে বলা হয় মার্কিউলিস ইকুয়েশন। মার্কিউলিস ইকুয়েশন হচ্ছে তোমার একটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেসারটা কি হবে তার একটা এক্সপ্রেশন, সেটা এরকম ভাবে লেখা হচ্ছে, সেটা হচ্ছে এক্স এ পি এসটা, এইটা ছিল হচ্ছে যদি সেটা রাউসটা ওবেক করে তাহলে এরকম দেখতে হতো, তার সঙ্গে একটা গুণ করে দেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স বি তার স্কোয়ার, বা পিবিটা হয়ে যাচ্ছে এক্স বি পিবি স্টার ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স এ তার স্কোয়ার। এইটা আচ্ছা দেখো, এই আলফাটা হচ্ছে একটা প্যারামিটার, that decides whether a solution is ideal or non-ideal। একটা সলিউশন আইডিয়াল আর নন আইডিয়াল সেখান থেকে তুমি বুঝতে পারবে এটা আইডিয়াল আর নন আইডিয়াল। ঠিক আছে, ধরো যদি আলফাটা 0 হয়ে যায়, ইফ আলফা ইকুয়াল টু 0, তখন কি হবে? দেখো পি এ ইকুয়াল টু সার্টেনলি আলফা যদি 0 করে দাও তাহলে ই টু দি পাওয়ার 0, এটা 1 হয়ে গেল, তাহলে পি এ সমান এক্স এ পি এ স্টার হয়ে গেল, আর পিবিটা হচ্ছে তোমার এক্স বি পিবি স্টার হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন হয়ে গেল। তাহলে আলফা একটা প্যারামিটার যার ভ্যালুটা যদি তোমার 0 হয়ে যায় সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন হয়ে যাচ্ছে। আর আলফা যদি গ্রেটার দ্যান 0 হতো, পজিটিভ হতো, তখন কি হবে? আলফা গ্রেটার দ্যান 0 হলে মোল ফ্র্যাকশন তো 0 থেকে 1 এর মধ্যে, তাহলে ই টু দি পাওয়ার পজিটিভ সামথিং, অর্থাৎ জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে, তখন তাকে পরিষ্কার পিএটা গ্রেটার দেন, যেমন এক্স এ পি এ স্টার হচ্ছে, তেমন পি বিটা সেটাও গ্রেটার দেন এক্স বি পিবি স্টার হচ্ছে। এটা এটা বেসিক্যালি পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আর এদিকে লিখে দিচ্ছে আলফা যদি লেস দেন 0 হয় তোমার, তখন পিএটা লেস দেন এক্স এ পি এ স্টার, আর পিবিটা হচ্ছে তোমার লেস দেন এক্স বি পিবি স্টার। তাহলে এইটা হচ্ছে তোমার নেগেটিভ ডেভিয়েশন। তাহলে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে তুমি আবার ওই ভেপার প্রেসারের অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা পেতে পারো। মানে আমি এখানে কোয়ালিটেটিভলি বলেছি বেশি হবে বা কম হবে, বেশি বা কমটা একটা এম্পিরিক্যাল কনস্ট্যান্ট দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে, সেটা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বা রেশনাল অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, এটা মোল ফ্র্যাকশনের সাথে অ্যাসোসিয়েটেড বলে। অথবা এটাকে তুমি একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে ঠিক করতে পারো, যে এম্পিরিক্যাল ইকুয়েশনটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। তা তুমি এখান থেকে খেয়াল করে দেখো ক্লিয়ারলি, এই আগের ইকুয়েশনের সাথে ইকুয়েশন যদি মিলিয়ে ফেলো তাহলে গামা এটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স বিটা স্কোয়ার, অ্যান্ড গামা বিটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স এ তার স্কোয়ার। তাহলে যদি তোমার ভীষণ ডাইলিউট সলিউশন হয়, তাহলে এক্স বি যদি টেন্স টু 0 হয়ে যায় তাহলে গামা এটা 1 হয়ে যাবে, আর এদিকে যদি এক্স এটা টেন্স টু 0 হয়ে যায় তখন গামা বিটা তোমার 1 হয়ে যাবে। মানে এই যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে 1 হয়ে যায়, সেটা তুমি এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি তুমি এই ভেপার প্রেসার তার ছবিটাকে আঁকো, ধরো আমি একবারে তোমার লিখে দিচ্ছি, এই
তাহলে এদিকে কম্পোজিশন, হ্যালো কেটে গেল নাকি? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, এটা আওয়াজ হলো আমি ভালো কেটে গেল বুঝি। আচ্ছা, কম্পোজিশন দ্য লিকুইড ফেজ, এদিকে তাহলে তুমি ভেপার প্রেসার প্লট করছো, ধরো এদিকে তোমার পিওর এ, এদিকে পিওর বি, এইটা। আচ্ছা, এই মোর ভোলাটাইল দেন বি, এটা ছিল তোমার পিএস স্টার, এটা হচ্ছে পিবি স্টার, এইটা। ধরো তোমার যদি প্রথমটায় ধরো যদি পজিটিভ ডেভিয়েশন হয়, তাহলে দেখো এমনিতে কি হয় যে বিয়ের ভেপার প্রেশারটা তো তোমার এরকম ছিল, আমি জাস্ট তোমাকে আগে এঁকে দিই। এটা যদি হতো তোমার আইডিয়াল সলিউশন হতো, তাহলে ছবিটা কেমন ছিল মনে আছে তো? এরকম ছিল তো, হ্যাঁ। মানে এটা হচ্ছে তোমার পি এ স্টার, এইটা হচ্ছে তোমার পি বি স্টার, আর এটা তোমার পি, যে পি এটা হচ্ছে পি স্টার প্লাস পি বি স্টার, ঠিক আছে। আর এবারে যখন পজিটিভ ডেভিয়েশন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, ভেপার প্রেশারটা আইডিয়ালি যা হওয়ার কথা ছিল তার থেকে বেশি, তখন এই ছবিটা কেমন দেখতে হবে? দেখো, যেটা হচ্ছে এর যে করসপন্ডিং ভেপার প্রেশারটা, যখন তোমার ওটা মোরাললেস একটা মানে ভীষণ ডাইলিউট সলিউশন, এই যে এখানে দেখো যখন হচ্ছে পিওর এ বি প্রায় নেয়, তখন মোরাললেস এটা রাউলস ল ওবে করছে। আর ডান দিকে যখন পিওর বি এ প্রায় নেই, তখন মোরাললেস আইডিয়ালি বিহেভ করছে। কিন্তু মাঝের জায়গাগুলো কি হচ্ছে, মাঝের জায়গাগুলো যেহেতু পজিটিভ ডেভিয়েশন, পি এটা গ্রেটার দেন পি স্টার হবে, তাই হয়েছে। ঠিক একই রকম বা বি এর জন্য কি হবে, দেখো বি এর জন্য যা হতো তার তুলনায় উপরে উপরে আছে, এবার দুটোকে যদি তুমি যোগ করে দাও তাহলে ওভারঅল জিনিসটা কি হবে? বুঝতে পারলে? আমি কালো লাইনগুলো হচ্ছে আইডিয়াল সলিউশনের জন্য, আর এই লাল বা সবুজ লাইনগুলো হচ্ছে পজিটিভ ডেভিয়েশন যখন হচ্ছে। তাহলে তোমার যেটা লিকুইডের ভেপার প্রেশারটা সেই মতো করে পাল্টা, মানে এর ভেপার প্রেশারটা কিভাবে বাড়ছে, বি এর ভেপার প্রেশারটা বাড়ছে, আর ওভারঅল ভেপার প্রেশারটা কিন্তু পিটা হচ্ছে পিএ প্লাস টিবি, সেটা তো অবভিয়াসলি বাড়বে। এখানে অবশ্যই টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর এবারে এই পুরো জিনিসটা কিন্তু নেগেটিভ ডেভিয়েশন হতো, ওই টেম্পারেচার ফিক্স করে দাও, পিওর এ পিওর বি, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোজিশন ইন লিকুইড ফেজ নাও, এদিকে প্রেশার, হাতটা বেঁকে যাচ্ছে তো না। এইটা হচ্ছে তোমার পি এ পিবি না পি, ওইটা একটুখানি ভুল করা হয়েছিল তো, আচ্ছা, এখানে এটা দেখতে ভুল হয়েছে। হ্যাঁ, এইটা তো পিবি, এটা পিএ, আর এটা হচ্ছে পিবি, এটা হচ্ছে পিএ স্টার, এটা হচ্ছে তোমার পি বি স্টার, এটা পিবি, এটা হচ্ছে তোমার পিএ, এটা পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি, এখানেও পিটা হচ্ছে তোমার পিএ
বা পিবি এইটা। আচ্ছা, এবারে তোমার যখন নেগেটিভ ডেভিয়েশন হবে তখন কি হবে? নেগেটিভ ডেভিয়েশনে কি যা হওয়ার কথা তার তো এটা সব কমবে। কমলে এইটা তখন তোমার নিচ দিয়ে যাচ্ছে, এইটা তোমার নিচ দিয়ে যাচ্ছে, আর ওভারঅলটাও তোমার নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পারলে? যে যখন দেখো কনসেন্ট্রেশনটা টেন্স টু জিরো, অর্থাৎ আইদার পিওর এ এর দিকে অথবা পিওর বি এর দিকে, তখন মোরাললেস সেটা রাউন্ডসটা ওবে করছে। কিন্তু সেখান থেকে যখন সরে যাচ্ছে তখন তাকে ভেপার প্রেশারগুলো কমে যাচ্ছে, তাহলে এই যে নেগেটিভ ডেভিয়েশন, আগেরটা নেগেটিভ ডেভিয়েশন, আর ওভারঅলটা সাডেনলি এর থেকে যা হয় তার তুলনায় কম হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, যাকে আমি হচ্ছে তোমার এইটুকু বললাম, তাহলে আমি দেখো যে যতটুকু এলাম সেটা হচ্ছে যে নন আইডিয়াল সলিউশন, সেটা সার্টেনলি হচ্ছে রাউসটা ওবে করছে না, রাউসটা ওবে না করলে ভেপার প্রেসার কম্পোজিশন ডায়াগ্রামটা কেমন দেখতে পাবে সেইটুকু জাস্ট তোমায় বললাম। আর এইখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যখন তোমার অল্প ডেভিয়েশন হচ্ছে। এবারে এই যদি তোমার অনেক বেশি ডেভিয়েশন হয় তখন দেখা যায় যে এই ভেপার প্রেসারটা একটা ম্যাক্সিমা দিয়ে বা তোমার মানে এটা একটা মিনিমা দিয়ে পাস করে। তার মানে যেটা একটা কথা কাজ লিখে দিই যে হোয়েন deviation from ideality is very large, then vapor pressure composition diagram passes through a maximum or minimum. So when deviation from ideality is very strong, very large, then vapor pressure composition diagram passes through a maxima or minima. ঠিক আছে, এটা এবং এই ম্যাক্সিমা মিনিমা দিয়ে যাওয়াটা এখানে দেখা মানে অল্প ডেভিয়েশন হচ্ছে, তুমি মানে ডেভিয়েটেড হয়েছে বুঝছো, কিন্তু ওটা একদম ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না। তখন দেখবে তোমার একটা ম্যাক্সিমা দিয়ে চলে যাবে। মানে বেসিক্যালি আমি তোমায় বলছি খুব ছোট্ট করে যদি দেখাই এখানে, মানে মানে শুধুমাত্র রেজাল্টেন্টটা আর কি। তো এদিকে তোমার কম্পোজিশন, এদিকে যে পিওর এ, আচ্ছা এত ছোট, আচ্ছা ঠিক আছে, এত ছোট করে আঁকলে তুমি আবার পরে দেখতে অসুবিধা, বাদ দাও। আচ্ছা আমি তোমার লিখে মুছে দিচ্ছি, আমি পরের দিন এই জায়গাটিতে আলোচনা করব। মানে এটা তখন কি হবে, এই যে ছবিটা না, এই ছবিটা তখন ধরো এরকম গেল, এই যেটা সবুজ লাইন যেটা, এটা পজিটিভ ডেভিয়েশন, বুঝতে পারছো এটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। বা যখন তুমি এই ছবিটা আঁকছো তখন তো সেটা ওই একই রকম অনেকটা মিনিমা, দেখো এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট হয়ে গেল, তাহলে এটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক নেগেটিভ ডেভিয়েশন ওটা মিনিমা দিয়ে যাবে। এই যে ম্যাক্সিমা বা মিনিমা দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ঠিক করবে যে অ্যাজিওট্রপটা তুমি পাবে কি পাবে না। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা একসাথে তোমায় বলতে হবে। ওখানে তোমার ওই যে ম্যাক্সিমা পয়েন্টে গেলে ডিপি বাই ডিএক্স এ বা ডিপি বাই ডিএক্স যে জিরো হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে যখন অনেক বেশি পজিটিভ ডেভিয়েশন হয়ে যাবে তখন ম্যাক্সিমা দিয়ে যাবে, বা অনেকটা বেশি নেগেটিভ ডেভিয়েশন হবে তখন মিনিমা দিয়ে যাবে। তাহলে আমি যে ছবিটাকে এঁকেছি সেটা আমি ওই ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে বা মিনিমা দিয়ে যাচ্ছে তোমার দেখাচ্ছি না, কিন্তু যদি এই ডেভিয়েশনটা অনেকটা বেশি হয়ে যেত বা এই ডেভিয়েশনটা অনেকটা নিচ দিয়ে যেত, তাহলে সেটা ম্যাক্সিমাম মিনিমা দিয়ে যেত আর কি। ঠিক আছে, তখন কিন্তু তুমি একটা পিকুইলিয়ার জিনিস পাবে আর কি, যে যখন ভেপার প্রেসারটা ম্যাক্সিমা দিয়ে যাবে তখন বয়লিং পয়েন্টটা মিনিমা দিয়ে যাবে, আর যখন বয়লিং পয়েন্টটা মিনিমা দিয়ে ভেপার প্রেসারটা মিনিমাম দিয়ে যাবে তখন বয়লিং পয়েন্টটা ম্যাক্সিমাম দিয়ে যাবে। তখন আমি অ্যাকচুয়ালি টেম্পারেচার কম্পোজিশন ফেজ ডায়াগ্রাম আঁকবো এবং সেইখান থেকে তুমি অ্যাজিওট্রপটাকে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে আমাদের এখানেই রেখে দেওয়া দরকার, আমাদের প্রায় 9টা বেজে গেছে। হ্যাঁ, আর মিনিট 5 বাকি আছে। তাহলে আমরা ওই 1 সেকেন্ড, তোমার নেক্সট দিন যেটা করবো সেটা একটুখানি বলি। 1 সেকেন্ড দাঁড়াও, আর একটা পেজ আমি একটুখানি ইনক্লুড করে একটুখানি বলে নিই যে তোমার
আজকে ওই যতখানি বলবো বলেছিল ততখানি বলা গেল না, মানে অনেকটা ওই অনেক কথাবার্তা ছিল মাঝে আর কি। তাহলে নেক্সট ক্লাসে আমাদের স্টার্ট হবে হচ্ছে ডুহেব-মার্গুলিস ইকুয়েশন থেকে। ডুহেব-মার্গুলিস ইকুয়েশন থেকে আমি প্রথমে কি জিনিস ইকুয়েশন ডিরাইভ করার পরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা বাইনারি সলিউশনে একটা কম্পোনেন্ট যদি আইডিয়ালি বিহেভ করে, অন্যজন আইডিয়ালি বিহেভ করবে। একজনের যদি পজিটিভ ডেভিয়েশন হয়, অন্যজনের পজিটিভ ডেভিয়েশন হবে। একজনের যদি নেগেটিভ ডেভিয়েশন হয়, অন্যজনের নেগেটিভ ডেভিয়েশন, এটা দেখাবো। সেখান থেকে কোনওয়ালা রুলস, এবং সেখান থেকে আবার একটুখানি ঝালিয়ে নেব প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, একটুখানি ঝালিয়ে নেব। তারপরে এইটাকে কাজে লাগাতে হবে অ্যাকচুয়ালি, ওই কনওয়ালার রুলটাকে অ্যাকচুয়ালি কাজে, কনওয়ালার না, ডুহেব-মার্গুলিস ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে তুমি দেখাতে পারবে যদি ম্যাক্সিমা মিনিমা দিয়ে যায় তাহলে কেমন করে অ্যাজিওট্রপ তৈরি হচ্ছে, অ্যাজিওট্রপ মিক্সচার বা অ্যাজিওট্রপ সলিউশন আর কি। সেইটা তোমাকে তখন বোঝাতে হবে, মানে এইটা না জানলে, ডুহেব-মার্গুলিস ইকুয়েশনটা না জানলে তুমি অ্যাজিওট্রপটাকে বুঝতে পারবে, মানে ম্যাথামেটিক্যালি জিনিসটাকে বুঝতে পারবে না। ওই যে ডিপি বাই ডিএক্স এ তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, বা ডিপি বাই ডিএক্সবিটা কত, সেটাকে তুমি জিরো করো তাহলে তুমি দেখতে পাবে যে এক্স এ বাই এক্স বি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই বি, অর্থাৎ লিকুইড ফেজে যা কম্পোজিশন, ভেপার ফেজে এক্স্যাক্টলি তাই কম্পোজিশন। তা যদি হয় তাহলে তুমি যখন ভেপোরাইজ করবে তখন কি হবে, কম্পোজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না, মানে তুমি তাকে সেপারেট করতে পারবে না, কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার পেয়ে যাবে। সেইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা তোমাকে জাস্ট আলোচনা করতে হবে। আর এই অ্যাজিটোপটা দেখায় কিন্তু যখন একটা সলিউশন অনেকটা বেশি ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি। আর তারপর এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো, সেটা হচ্ছে solubility of gas in liquid, সেখান থেকে তোমার হেনরিস ল, হেনরিস ল, হ্যাঁ, এইটা একটা অ্যাডিশনাল জিনিস এই কনটেক্সটে আমরা বলতে পারি। এইটা বললে আমাদের বাইনারি সলিউশনটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে না এটা আমাদের বলে দেওয়া হবে। এখন তো পরীক্ষার তাড়া নেই, পরীক্ষা তো দেরি আছে, মানে যেমন স্লোলি আস্তে আস্তে হচ্ছে হোক। আর আমার এই যেটা ইচ্ছা আছে যে মোটামুটি এই সপ্তাহ থেকে তো সবাই ছুটি পড়ে যাচ্ছে, আমি এই সপ্তাহ থেকেই হয়তো করে ওই ৫টার মতো ক্লাস লাগে ম্যাক্সিমাম, ৫টা থেকে ৬টা, হ্যাঁ ৫টা থেকে ৬টা ক্লাসে পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই সেমিস্টারে সলিড স্টেটটা আছে। তাহলে আমি এই যে ছুটিটা পড়ছে সেই সময় এক্সট্রা ক্লাস নিয়ে, নর্মাল যেমন তোমাদের ক্লাস চলছে চলবে, ঠিক আছে, এই ৫টা খাটা এক্সট্রা ক্লাস নিয়ে সলিড স্টেটটাকে আমি জাস্ট খুব কুইকলি শেষ করে দিতে চাইছি আর কি। ওটাকে করে দেবো, তারপরে ওদিকে যেমন কোয়ান্টাম আর ফেজ ইকুইলিব্রিয়াম যেমন প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে ওটা একটা ক্লাস এটা একটা ক্লাস হচ্ছে, সেটা সেই রকম ভাবে চলবে। আর এই এই রবিবার থেকেই মূলত হয়তো, মানে আমি গত রবিবার থেকে ভেবেছিলাম করব, এই রবিবার থেকে আমরা ওই আদার দ্যান ক্যালকাটা যেটা অ্যাডভান্স কোয়ান্টাম যেটা, সেটা রবিবার সন্ধ্যাবেলা আমি পড়াবো, ঠিক আছে। তাহলে তোমাদের এই সময়ে হঠাৎ করে একটু চাপ বেড়ে যাবে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ২ দিন প্লাস সলিস্টারটাকে করবে বলে তোমাকে ওই ওই তোমার ধরো খুব কুইকলি কয়েকটা ক্লাস করে নিতে হবে সলিস্টারটাকে করে নেওয়ার জন্য। আর যারা আদার দ্যান শিউ তারা সলিস্টারটা করে দেবে অবশ্যই, কারণ তোমাদের সলিস্টারটা সামনের সেমিস্টারে আছে, সামনের সেমিস্টারে কিন্তু তখন হয়তো আর পড়ানোর সময় হবে না। হ্যাঁ, তুমি সলিস্টারটা এই সেমিস্টারে ভালো করে নেবে। তুমি তৈরি হয়তো করলে না, কিন্তু একবার একটুখানি দেখে নিলে, ক্লাসগুলোকে করে নিলে। আর তোমাদের যে অ্যাডভান্স কোয়ান্টাম যে পার্টটা আছে আর কি, যে পার্টটা বাকি আছে, বেশ কিছুটা পার্ট তো হয়ে গেছে, কিছুটা পার্ট বাকি আছে আর কি, সেই পার্টটা আমরা রবিবার সন্ধ্যা থেকে আবার শুরু করব, ঠিক আছে। ওটাও ওই একই রকমের সপ্তাহে একটা করে ক্লাস যদি করো, ২ মাসের মতো মে জুন যদি সময় পাওয়া যায়, কিন্তু জুলাই মাসে পরীক্ষা হয় তাহলে তো একটা করে ক্লাস করলেই হয়ে যাবে। আর তা যদি না হয় তাহলে আমাকে ওই তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো মানে মানে সপ্তাহে ২টো-৩টে করে ক্লাস দিয়ে, কিন্তু সামার ভ্যাকেশন চালু হচ্ছে, ওই দিনের মধ্যে হয়তো ১০টা থেকে একটা ক্লাস দিলাম বা বিকেল বেলা একটা ক্লাস দিয়ে দিলাম, এরকম ভাবে তাড়াতাড়ি করে দেবো, তোমরা এটা করে নেবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে থাক, এন্ড অফ লেকচার। তোমার ১০ নম্বর লেকচার আজকে শেষ করলাম। দেখো সব ঠিক আছে তো?
ওরে ছেলেরা